রেকর্ড ডাউন করলাম। তাহলে আমরা পড়ছি কি আজকে প্ল্যান্ট টিস্যু কালচার। ঠিক আছে, তো আমি বললাম যে এটা একটা ইনভিট্রো টেকনিক, ল্যাবরেটরিতে করা হয়, যেটার মাধ্যমে কি করা হয়, নতুন প্ল্যান্ট তৈরি করা হয়। তুমি বলতে পারো ইট ইজ আ কাইন্ড অফ রিপ্রোডাকশন। কিন্তু আমরা যে নতুন প্ল্যান্টটা তৈরি করব, এখানে আমরা ডিজায়ারেবল মডিফিকেশন করার আমাদের একটা স্কোপ রয়েছে, যেটা আমি নর্মাল ভেজিটেটিভ প্রোপাগেশন প্ল্যান্ট যখন নিজে করে, সেই নিজে করার সময় তার মধ্যে আমরা কোনো রকমভাবে কি করতে পারি না, নতুন কোনো ক্যারেক্টার বা নতুন কোনো ফিচারকে আমরা অ্যাড বা সেখান থেকে ডিলিট করতে পারি না, কারণ এটা প্ল্যান্ট নিজে নিজে অটোনোমাসলি এই রিপ্রোডাকশনটাকে সে হ্যান্ডেল করে। আমরা এখানে কাইন্ড অফ রিপ্রোডাকশনই ঘটাবো। ঠিক আছে, এবং নতুন প্ল্যান্ট তৈরি করব, সেটা কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করব। এবং আমাদের এখানে একটা স্কোপ রয়েছে যে আমরা এখানে যদি চাই তাহলে আমরা তার মডিফিকেশন করতে পারি, মানে আমার পছন্দের কিছু ক্যারেক্টার আমি তার মধ্যে ঢোকাতে পারি, বা আমি কিছু জিনিসকে সেখান থেকে বাদ দিতে পারি। এই যে আমরা বায়োটেকনোলজি পড়েছিলাম, যে বায়োটেকনোলজিতে আমরা কি করেছিলাম, ট্রান্সজেনিক প্ল্যান্ট বানানোর যে গল্প পড়েছি, যে আমরা কি করেছি, কাউকে আমি কোনো রেজিস্ট্যান্ট আমি কি দিচ্ছি, হয়তো কোনো জিন দিচ্ছি, কাউকে আমি কোনো ফুড ইল্ড যাতে সে বেশি করে ইল্ড করতে পারে, মানে তার উৎপাদন ক্ষমতা যেন বাড়ে, তার জন্য আমি কিছু প্রোডাক্টিভ জিন দিচ্ছি। সেই সমস্ত কীর্তিকলাপগুলো আমরা কোন জায়গায় করি, এই টিস্যু কালচার করার সময়ই করে দিই। এবং টিস্যু কালচার করে, মানে আমার বক্তব্য হচ্ছে, আমরা যখন এই টিস্যু কালচারের প্রসেসটা চালাই, তখনই আমরা বায়োটেকনোলজির প্রসেসটাকেও চালাই। এবং বায়োটেকনোলজিতে আমরা যেটা শিখেছি জিন ইনকর্পোরেশনের ব্যাপার, তো আমরা জিনকে এই জায়গাতেই ইনকর্পোরেট করে দিই, এবং তারপর আমরা কি করি, সেই যে সেলগুলোতে আমি জিনটাকে ইনকর্পোরেট করেছি, সেই সেলগুলোকে আমি গ্রো করাই। ঠিক আছে, ইনভিট্রো গ্রো করাই, এবং তাদের থেকে আমরা কি পাই, যে প্ল্যান্টটা পাই, সেই প্ল্যান্টটা হলো আমার ট্রান্সজেনিক প্ল্যান্ট। তাহলে ট্রান্সজেনিক প্ল্যান্ট তুমি যদি তৈরি করতে চাও, তোমাকে কোন পদ্ধতির হেল্প নিতে হবে, দুটো জিনিস, যে তুমি বায়োটেকনোলজি ইউজ করে তুমি কি করতে পারবে, ওই জিন ক্লিভিং এই সমস্ত কীর্তিকলাপ করবে। ঠিক আছে, জিনকে কাটবে, জিনকে জুড়বে, কিন্তু তুমি কোন টেকনিকের মধ্যে আছো, তুমি প্ল্যান্ট টিস্যু কালচার করছো, তখন সেই করার যখন তুমি এই পদ্ধতিটা করছো, তার মাঝখানে তুমি বায়োটেকনোলজিকে ঢোকাচ্ছ। মানে কোনো একটা জিনকে কেটে এইরকম একটা ইয়াব বড় গাছ হয়ে আছে, ঠিক আছে, এই জায়গায় আমি জিনটাকে কেটে ঢোকাতে পারি না। আমাকে কি করতে হবে, কোনো একটা ছোট সেল, একটা বা দুটো বা চারটে সেল যে অবস্থায় আছে, সেই অবস্থায় আমি আমার জিনগুলোকে এই সেলগুলোর মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, ঢুকিয়ে দেওয়ার পর আমি এই সেলগুলোকে গ্রো করিয়ে আমি এরকম একটা গাছ বানাবো। এর ফলে কি হবে, যে এই গাছটা তৈরি হবে, তার প্রত্যেকটা সেলে আমার ওই জিনটা থাকবে, এবং কি বলবো, যে যেখানে যেখানে তার এক্সপ্রেশন হওয়া দরকার, সেখানে সেখানে তার এক্সপ্রেশন হবে। তো এইটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি, যেখানে আমরা কি বলতে পারি, ইট ইজ আ কাইন্ড অফ ইনভিট্রো রিপ্রোডাকশন। ঠিক আছে, আমি এরকমভাবে বলতে পছন্দ করি। দেখো, এটার একটু ইতিহাস সামান্য আমি মুখেই বলে চলছি, যে একটু এই জায়গাটাকে ঠিক করে নিই। হ্যাঁ, যে এটার একটু ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে বলবো যে এই যে টিস্যু কালচারকে প্রথম, মানে যদি বলো যে কেউ এক্সিবিট করেছিল, প্রপারলি করতে পারেননি, তো তার নাম হচ্ছে, সেই অ্যানাটমিতে যার গল্প পড়েছিলাম, যার নাম ছিল কি, হ্যাবারল্যান্ড। ঠিক আছে, এই হ্যাবারল্যান্ডই প্রথম, তিনি কি বলেছিলেন, যে 1902 সালে মনে হয়, মোটামুটি এরকম সালটা একটু দেখে নেবে, 2-3 যাই হোক হতে পারে। তো হ্যাবারল্যান্ড প্রথমবারের জন্য তিনি এই আইডিয়াটা দিয়েছিলেন, যে আমরা কি করতে পারি, কোনো একটা জিনিসকে আমরা কোনো একটা কালচার মিডিয়াতে, ঠিক আছে, যেখানে খাবার দাবার সমস্ত কিছু রয়েছে, তাকে যদি আমি এরকম অপটিমাম কন্ডিশন দিই, তাহলে সেই অবস্থায় একটা মানে যে কোনো প্ল্যান্ট অর্গান সে কি করতে পারে, সে প্রলিফারেট করতে পারে, মানে তার বৃদ্ধি হতে পারে। সে যখন নিজের মাদার প্ল্যান্টের সাথে অ্যাটাচড নয়, সেই অবস্থায় আমি কি বলছি, কোনো একটা জিনিসকে আমি অর্গানকে কেটে নিয়ে এসে তাকে কালচার মিডিয়াতে গ্রো করাতে পারি। সালটা একটু মাথায় করবে, 1902 সাল। ঠিক আছে, হ্যাঁ, 1902 সাল মানে অনেক দিন আগেকার কথা বলছি, তখন নোবেল পুরস্কার যা সদ্য সদ্য শুরু হয়েছে, তাই তো, এই সরি, ওটাও তো 1910, সরি 1901 থেকে শুরু হয়েছে। তো যাই হোক, তো ব্যাপারটা একটু মাথায় রাখবে, অনেক দিন আগে, তখন এটাই বড় আবিষ্কার ছিল, যে কোনো অর্গান সে প্ল্যান্টে অ্যাটাচড নয়, ঠিক আছে, তাকে কালচার মিডিয়াতে গ্রো করাতে পারবো। এর পরবর্তীকালে বিজ্ঞান এগোলো, রবিন এবং কোটে বলে দুজন বিজ্ঞানী, তারা কি করলো, এই রকম
কি করলো, কালচার মিডিয়াতে তারা রুট গ্রো করালো। কি নাম লিখছি আমি, রবিন এবং কোটে, ঠিক আছে, রবিন এবং কোটে তারা রুট গ্রো করালো, ঠিক আছে, কি করালো, রুট গ্রো করালো। এরপরে একজন বিজ্ঞানীর নাম যাদেরকে তোমরা সবাই চিনো, যার নাম হচ্ছে মিলার অ্যান্ড স্কুগ, ঠিক আছে। মিলার এবং স্কুগ তারা, আমরা আশা করি জানি যে এরা অনেক কাজ করেছেন, ঠিক আছে, প্ল্যান্ট হরমোন নিয়ে এদের অনেক রকমের কাজ রয়েছে। মিলার স্কুগকে কি করেছিল, অক্সিনকে আইসোলেট করেছিল, এই মিলার স্কুগ সাইটোকাইনিনের ওপর কাজ রয়েছে, ঠিক আছে। তো এই মিলার এবং স্কুগ তারা কি করলো, তারা যখন এলো তারা অ্যাকচুয়ালি কি করতে পারলো, যে ক্যালাস বলে একটা জিনিস হয়, কি জিনিস খাই না মাথায় দেয়, আমি একটু বাদেই পড়াচ্ছি, সেই ক্যালাস থেকে তারা অর্গান তৈরি করতে সক্ষম হয়েছিল, ঠিক আছে। এর পরবর্তীকালে একটা স্ট্রাইকিং ফিচার, মানে স্ট্রাইকিং একটা নোটেবল একটা আবিষ্কার হলো, যার নাম হচ্ছে স্টিওয়ার্ড, ঠিক আছে, যার নাম হচ্ছে স্টিওয়ার্ড, একা নয়, স্টিওয়ার্ড এটাল লিখবো, ঠিক আছে, স্টিওয়ার্ড এটাল। এটা হচ্ছে 1957। এই সময় তিনি একটা জিনিস আবিষ্কার করলেন যার নাম হচ্ছে টোটিপোটেন্সি, যার নাম হচ্ছে কি, টোটিপোটেন্সি। তো টোটিপোটেন্সি বলে একটা তিনি ঘটনাকে আবিষ্কার করলেন এবং বললেন যে প্ল্যান্ট সেলের মধ্যে নাকি এই ঘটনাটা ঘটতে পারে এবং এটার ফলস্বরূপ কি হবে সেটা আমি তোমাদেরকে একটু বাদে বলছি। তাহলে এই গেল আমার মোটামুটি টাইম লাইনের ডেসক্রিপশন। আমরা বলি যে এই টিস্যু কালচারের যদি জনক বা এইরকম কিছু বলা যেতে পারে তাহলে সেটা কাকে বলবো, স্টিওয়ার্ডকে, ঠিক আছে। তার আগে অনেক কন্ট্রিবিউশনস রয়েছে, হ্যাবার্টল্যান্ডের কন্ট্রিবিউশন রয়েছে, তিনি লিপ গ্রো করিয়েছিলেন, তিনি একটা লিপকে কি করেছিলেন, তিনি একটা কালচার মিডিয়ায় গ্রো করিয়েছিলেন এবং লিপটা কিছুদিন বৃদ্ধি পাওয়ার পর বন্ধ হয়ে গেছিল, কারণ তার কালচার মিডিয়াটা সঠিকভাবে তৈরি করতে তিনি পারেন না। অনেকদিন আগেকার কথা, তো কালচার মিডিয়ার জন্য, মানে মিডিয়া বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত নিউট্রিয়েন্ট, যে সমস্ত হরমোন, এই সমস্ত জিনিস যেগুলো যেগুলো দরকার ছিল, সল্ট, ভিটামিন, সেগুলো বাবা তিনি সঠিকভাবে দিতে পারেনি, তাই তার জিনিসটা ফেল করে গেছিলো। রবিন অ্যান্ড কটে কী করেছিল, রুট গ্রো করাতে পেরেছিল, শুধুমাত্র রুট তৈরি করতে পেরেছিল। মিলারের স্কুগ অর্গান তৈরি করতে পেরেছিল ক্যালাস থেকে, ঠিক আছে। তারা হরমোনের উপর তাদের কী আছে, কিছু স্ট্রাইকিং কাজ আছে, এটা জানো আশা করি, ঠিক আছে। স্টিওয়ার্ড এটেল তিনি প্রথমবারের জন্য ব্যাখ্যা করলেন যে টোটিপোটেন্সি বলে একটা ঘটনা ঘটে। দেখো আমি একটু ছোট্ট করে বলবো যে এই প্ল্যান্ট টিস্যু কালচার জিনিসটা কি। বলছে আমরা কি করব, প্ল্যান্টের যে কোনো একটা অর্গান, মনে করো একটা প্ল্যান্ট রয়েছে, গোটা প্ল্যান্ট যে মাটির সাথে লাগানো আছে, সেই রকম একটা প্ল্যান্ট থেকে তার যে কোনো একটা পার্টকে, যে কোনো একটা পার্ট, মানে যে কোনো একটা অর্গানের পার্ট, আমি ভালো করে লিখে দিচ্ছি, যে কোনো একটা অর্গানের পার্টকে আমরা একটু কেটে নেবো, তাকে কি করে নেবো, একটু কেটে নেবো। কেটে নেওয়ার পর আমার বক্তব্য যে আমি ওই পার্টটা থেকে, আমার উদ্দেশ্যটা কী হবে, ওই পার্টটা থেকে নাকি আমি একটা প্ল্যান্ট গ্রো করাতে পারবো, একটা নতুন উদ্ভিদ তৈরি করব। তো আমি যে পার্টটা বা যে কাটিংটাকে ইউজ করব, সেই কাটিংটাকে নাকি বলা হয় এক্সপ্ল্যান্ট। কি বলা হয়, সেই কাটিংটাকে নাকি কি বলা হয়, এক্সপ্ল্যান্ট। আমি আরও বলছি যে আমি মনে করো একটা উদ্ভিদ নিলাম, উদ্ভিদের একটা পাতা, তো আমি গোটা পাতাটাকে নিলাম না, আমি তার শুধুমাত্র ছোট্ট একটা এই অংশটাকে কেটে বার করে নিলাম। এখানে কি রয়েছে, এক গাদা সেলস রয়েছে, এই যে সেলসগুলো রয়েছে, এই সেলসগুলো থেকেই আমি কি করব, একটা নিউ প্ল্যান্ট গ্রো করাবো। এটা হচ্ছে আমার টার্গেট বা এটা হচ্ছে আমার এম অ্যান্ড অবজেক্টিভ। তো আমি কি করব, এই যে পার্টটা রয়েছে যেটাকে আমি কেটে বার করলাম, ঠিক আছে, সেই পার্টটার নাম হচ্ছে কি বলতো, এক্সপ্ল্যান্ট। তো এক্সপ্ল্যান্ট হচ্ছে কি, ইট ইজ দ্য এক্সাইজ ফ্র্যাগমেন্ট অফ টিস্যু। আমি লিখছি, ইট ইজ দ্য এক্সাইজড ফ্র্যাগমেন্ট অফ টিস্যু, এক্সাইজড ফ্র্যাগমেন্ট, এক্সাইজ ফ্র্যাগমেন্ট অফ টিস্যু, যেটা কোনখান থেকে পাওয়া যায়, যে কোনো একটা প্ল্যান্ট অর্গান থেকে, ঠিক আছে। আমরা এটা চুজ করবো বাবা, হ্যাঁ, মানে যে কোনো, যে আমি বলে দিলাম, বলে তো দিলাম পড়ানোর খাতিরে, কিন্তু না, এটা নিয়েও অনেক ব্যাপার আছে যে আমরা কোন পার্টটাকে আমরা এক্সপ্ল্যান্ট হিসাবে ইউজ করব। আমরা মেরিস্টেমকে এক্সপ্ল্যান্ট হিসাবে ইউজ করব, না অ্যান্থারকে এক্সপ্ল্যান্ট হিসাবে ইউজ করব, না সিডের মধ্যে যে এমব্রিওর কোনো পার্ট আছে তাকে এক্সপ্ল্যান্ট হিসাবে ইউজ করব। এটা ভ্যারি করে, এটা ডিপেন্ড করে, এবং তার ওপর আমার অর্গানোজেনেসিসটা, মানে যে নতুন প্ল্যান্টটা আমি তৈরি করব, তার ট্রিটমেন্ট কি হবে, তাকে কীরকমভাবে আমি ড্রাইভ করে আমি কি করব, নতুন প্ল্যান্ট তৈরি করব, তার যে প্রোটোকলটা সেটা চেঞ্জ হয়, ঠিক আছে। তো মোদ্দা কথা, আমরা যদি আমাকে গোদা বাংলায় বলে যে বাবা তুমি বলো যে এক্সপ্ল্যান্ট কি, তাহলে এক্সপ্ল্যান্ট বলবো, ইট ইজ কি বলবো, ইট ইজ দ্য এক্সাইজ ফ্র্যাগমেন্ট অফ টিস্যু, ঠিক আছে, যেটা যে কোনো প্ল্যান্ট অর্গান থেকে আমরা নিতে পারি এবং এই এক্সাইজড ফ্র্যাগমেন্ট অফ টিস্যু থেকেই আমরা কি করি,
টিস্যু কালচারকে আমরা রেজ করা হয়, আমরা কি করি, কালচারটাকে রেজ করি, ঠিক আছে, উই ইউজ টু রেজ দ্য কালচার, কালচারটাকে এটা দিয়েই আমরা কালচারটাকে বাড়াই, ঠিক আছে, এই দিয়েই কালচারটাকে আমরা গড়ে তুলি, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য আমরা নতুন প্ল্যান্ট তৈরি করব। তো আমরা একটা কথা শিখে গেলাম যার নাম হচ্ছে এক্সপ্ল্যান্ট, ঠিক আছে। তো এক্সপ্ল্যান্টকে আমি একটু ছোট্ট করে বলি যে এক্সপ্ল্যান্টকে আমরা বিভিন্ন রকমের কি করব, ট্রিটমেন্ট করব, কি করব, এক্সপ্ল্যান্টকে আমরা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করব। আফটার ট্রিটমেন্ট এই যে এক্সপ্ল্যান্টসের যে সেলসগুলো রয়েছে সেই সেলের বলছে প্রত্যেকটা সেলের, এভরি সেলের কি রয়েছে, সেই এভরি সেলের নাকি কি ক্ষমতা রয়েছে, ক্যান প্রডিউস এ নিউ প্ল্যান্ট, সে নাকি নতুন প্ল্যান্ট করতে পারে, সে নাকি নতুন প্ল্যান্ট প্রডিউস করতে পারে, ঠিক আছে, সে নাকি নতুন প্ল্যান্ট প্রডিউস করতে পারে। তাইলে এই যে এক্সপ্ল্যান্টকে আমি ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করার পর তার আমি কি করলাম, ট্রিটমেন্ট করে অ্যাকচুয়ালি আমি তার কি করি, সেল ডিভিশন করাই, কি করি, তার সেল ডিভিশন করা হয়। আফটার সেল ডিভিশন এই এক্সপ্ল্যান্ট যেটা তৈরি করে তার নাম হচ্ছে কি বলতো, ক্যালাস। ক্যালাস হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা আনডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড মানে বোঝাচ্ছি আমি আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেলস, যেটা কোনখান থেকে জেনারেট হয়েছে, আমার এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট হচ্ছে কি জিনিস, অরিজিনাল প্ল্যান্ট টিস্যু, এটা হচ্ছে কি, এটা বাবা অরিজিনাল প্ল্যান্ট টিস্যু, এর মধ্যে কোনো ট্রিটমেন্ট নাই। এক্সপ্ল্যান্টকে আমরা ট্রিট করে কি বানাই, ক্যালাস বানাই। তাহলে ক্যালাস হচ্ছে একটা ট্রিটেড আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল, এই কথাটা আমি আমার তরফ থেকে যোগ করলাম। এটা হচ্ছে একটা ট্রিটেড, ট্রিট করা, কাকে ট্রিট করে পেয়েছি, এক্সপ্ল্যান্টকে ট্রিট করে আমরা কাকে পেয়েছি, ক্যালাসকে পেয়েছি। তাহলে ইট ইজ, ক্যালাস ইজ এ ট্রিটেড এক্সপ্ল্যান্ট, ঠিক আছে, আনডিফারেন্সিয়েটেড মাস। তাহলে কি হ্যাঁ বল। এখানে হরমোন হরমোন ইউজ হ্যাঁ হবে হ্যাঁ তো হ্যাঁ তাহলে? করবো, অবশ্যই করবো, শিখবো তো কেমন করে হরমোন ইউজ করবো। তাহলে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেলস, আনডিফারেন্সিয়েটেড কেন বললাম, যে বাবা এখানে কোনো নাকি অর্গান নেই, সেই আমরা যখন থ্যালাস পড়েছিলাম সেই থ্যালাসে কোনো অর্গান ডিফারেন্সিয়েশন পড়িনি, তাহলে এখানেও আমরা কোনো অর্গান ডিফারেন্সিয়েশন পাবো না, এখনো অবধি নাই, ঠিক আছে। ইট ইজ দ্য আনডিফারেন্সিয়েটেড মাস অফ, হোমোজিনিয়াস মাস অফ সেলস লিখেছি, ঠিক আছে, এই মাসটা কিন্তু হোমোজিনিয়াস, মাসটা কিন্তু কি হোমোজিনিয়াস, ঠিক আছে। হ্যাঁ, আমরা একটা পরবর্তীকালে পড়াবো কি না আমি জানি না, আমরা একটা জিনিস পাবো যার নাম হচ্ছে কাইমেরা। কাইমেরাও এইরকমভাবেই ট্রিট মানে তৈরি করা হয়। কাইমেরাতে কি থাকে, যে একটা টিস্যু থাকে, ঠিক আছে, মাস অফ টিস্যু, যেটাও আনডিফারেন্সিয়েটেডই থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর যে সেলসগুলো তার নাকি জেনেটিক কনস্টিটিউশনটা দু রকমের হয়, মানে দু রকম জেনেটিক কনস্টিটিউশনওয়ালা সেলস থাকে, তাদেরকে কাইমেরা বলা হয়। এটার গল্প আলাদা, এটা আমি তোমাদেরকে শুধু, যেহেতু তোমরা পড়াশোনা করে মানে সবাই তোমরা মানে এগুলো পড়ে এসেছো একবার করে, তাই আমি কাইমেরা টার্মটা ইউজ করলাম। কাইমেরার সাথে এখানে আমি একে সম্পর্কিত করছি না, রিলেট করছি না, ঠিক আছে, আমি শুধু বললাম ক্যালাস, যেটা হোমোজিনিয়াস, মানে তাদের প্রত্যেকের জেনেটিক কনস্টিটিউশন অল আর সেম, আমরা এটাকে ইউজ করব দেখবে পরবর্তীকালে, ঠিক আছে। এই ক্যালাসকে আমরা কি করব, ট্রিটমেন্ট করব, ঠিক আছে, আবার ট্রিটমেন্ট করব, কি করব, ক্যালাসকে আমরা ট্রিটমেন্ট করব। তো এখানেই একটা কথা বলছে যে যেটা ওই হাইব্রিড ছিল, সাইটোপ্লাজমিক হ্যাঁ হাইব্রিড, ওটা হ্যাঁ কি হ্যাঁ কাইমেরা হবে? হ্যাঁ হবে, 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 ঠিক আছে, ওটাও কাইমেরের উদাহরণ। তো আমরা কি বলছি, আমরা ক্যালাসকেও ট্রিটমেন্ট করব। তো বলছি ক্যালাসের যে সেলসগুলো রয়েছে তাদের প্রত্যেকটা সেলের বলছে কি ক্ষমতা রয়েছে, দে ক্যান প্রডিউস এ নিউ প্ল্যান্ট, অ্যান্ড দিস পাওয়ার অফ প্রডিউসিং, দিস ক্যাপাবিলিটি অফ প্রডিউসিং নিউ সেল, ঠিক আছে, এই যে সেলসগুলোর এই যে গুণটা, এই যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে আমরা কি বলবো, টটিপটেন্সি বলবো। অ্যান্ড দিস টটিপটেন্সি ইজ ফার্স্ট ডেসক্রাইবড বাই দ্য স্টিওয়ার্ট এটাল, ঠিক আছে, ইনি প্রথম কিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রত্যেকটা সেলই টটিপটেন্ট বটে, ঠিক আছে, আমরা যে কোনো সেলকে ইউজ করে, একটা সিঙ্গেল সেলকে ইউজ করে একটা গোটা প্ল্যান্টকে গ্রো করাতে পারি। চলো একটু বলি, প্ল্যান্টটা তো যখন তৈরি হবে, ইয়াব বড় প্ল্যান্ট তো তৈরি হয়ে যাবে না, আম গাছের মতন প্ল্যান্ট তৈরি হবে না, কি তৈরি হবে, ছোট প্ল্যান্ট তৈরি হবে। হ্যাঁ, সেই যে ছোট প্ল্যান্টটা তৈরি হবে, তো সেটাকে আমরা প্রাথমিকভাবে ইনিশিয়ালি এটাকে কি বলে ডাকবো, ইনিশিয়ালি একে কি বলে ডাকবো, প্ল্যান্টলেট বলে ডাকবো। কি নামে ডাকবো,
প্ল্যান্টলেট বলে থাকবো। এই টার্মগুলো একটু শিখে নাও, তো কারণ এইগুলো আমি এগুলো এরপরে ইউজ করব, এক্সটেন্সিভলি ইউজ করব। তো এই টার্মগুলো একটু শিখে নাও। প্ল্যান্টলেটকে আমরা গ্রো করাবো, ঠিক আছে? প্ল্যান্টলেটকে যদি গ্রো করায় তাহলে সে কি তৈরি করবে? ম্যাচিওর প্ল্যান্ট তৈরি করবে। কি তৈরি করবে? সে ম্যাচিওর প্ল্যান্ট তৈরি করবে। তাহলে বলছি না যে ইট ইজ আ কাইন্ড অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মতনই একটা জিনিস, কিন্তু কন্ট্রোল। এটা কি হয়? ইনভিট্রো হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার জেনারেল গল্প, যে ট্রিটমেন্ট করব। ক্যালাসকে ট্রিটমেন্ট করে আমরা কি বানাবো? ক্যালাসকে ট্রিটমেন্ট করে আমরা অর্গান বানাবো। কি বানাবো? অর্গান বানাবো, ঠিক আছে? আমরা প্রাথমিকভাবে যে গোটা প্ল্যান্টটা তৈরি করে দেবো এ ক্ষমতা আমাদের নেই। আমরা হয়তো ক্যালাসকে ট্রিটমেন্ট করে সেখান থেকে আমরা কি বানাবো? রুট বানাবো, বা শুট বানাবো, বা এমব্রিয়য়েড বানাবো, ঠিক আছে? তাকে আমরা গ্রো করাবো, এবং গ্রো করলে সে আমাদের ছোট্ট একটা প্ল্যান্ট দেবে। সেই প্ল্যান্টটার নাম হচ্ছে প্ল্যান্টলেট। তো আমার বক্তব্য এই যে ক্যালাসকে যখন আমরা ট্রিট করে অর্গান বানাই, সেই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে আমরা বলতে পারি অর্গানোজেনেসিস। কি বলতে পারি? অর্গানোজেনেসিস। বা আমরা একটা আগে কথা শিখেছিলাম যে কোনো কিছু অর্গানের যদি ডেভেলপমেন্ট হয়, আমরা যেমন যখন ফটো পিরিয়ডিজম পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম যে ফুল যে খুলে যায়, ছোট যে কুড়ি ফুলের যেটা অ্যানথেসিস হয়, টেকনিক্যাল টার্ম ইউজ করছি, মানে ফুলের যেটা ফ্লাওয়ারের ওপেনিং, ফ্লাওয়ার বড় হয়, এটাকে আমরা আরেকটা টার্ম পড়েছিলাম, উই কল্ড ইট মরফোজেনেসিস। কি বলেছিলাম? মরফোজেনেসিস। এই যে উদ্ভিদের কাণ্ডটা কার দিকে বেঁকে যাচ্ছে, কাণ্ডের বিটপের যেটা অগ্রভাগ, মানে এপিক্যাল মেরিস্টেমটা কার দিকে, এপিক্যাল মেরিস্টেমের নিচের অঞ্চলটা কার দিকে বেঁকে যাচ্ছে? সূর্যের দিকে বেঁকে যাচ্ছে। উই কল্ড ইট মরফোজেনেসিস। তাহলে এটাকে আমরা আরেকটা টার্মও ইউজ করতে পারি, মরফোজেনেসিস, ঠিক আছে? মরফোজেনেসিস। তাহলে অর্গানোজেনেসিস বা মরফোজেনেসিস বলে যে এখানে আমরা কি তৈরি করি? কি অর্গান তৈরি করি। এখানে আমরা ছোট্ট একটা কথা বলি, অনেকে এই জায়গাটাকে, অনেক বইয়ে এই জায়গাটাকে একটু ডিফারেন্সিয়েট করে লিখেছে। অনেকে বলে এমব্রিওজেনেসিস। কি বলা হয়? এমব্রিওজেনেসিস আর অর্গানোজেনেসিসকে তারা একটু আলাদা করে দিয়েছে। অর্গানোজেনেসিসের মধ্যে তারা কি কি ফেলেছে? বলছে অর্গানোজেনেসিসের মধ্যে তুমি রুট তৈরি করো, তুমি শুট তৈরি করো, অর্গানোজেনেসিস। কিন্তু তুমি যদি এমব্রিও তৈরি করো, উই কল্ড ইট এমব্রিওজেনেসিস। ওটাকে এমব্রিও বলে না, ওটাকে এমব্রিয়য়েড বলা হয়। কি বলা হয়? এমব্রিয়য়েড বলা হয়। যে তুমি এইরকম টিস্যু কালচার করে তুমি যদি এমব্রিও গঠন তৈরি করো, সেটা প্রকৃত এমব্রিও নয়, ঠিক আছে? সেটা একটা সিনথেটিক বা আর্টিফিশিয়ালি মেড একটা ইনভিট্রো একটা এমব্রিও, যেটা নাম হচ্ছে এমব্রিয়য়েড। তাহলে তুমি যদি এমব্রিও তৈরি করো তাহলে সেটাকে ওরা বলছে কি? এমব্রিওজেনেসিস। তাহলে আমরা ইন জেনারেল টার্মিনোলজিগুলো প্রথমে পড়ে নিলাম। হোয়াট ইজ এক্সপ্ল্যান্ট, হোয়াট ইজ ক্যালাস, হোয়াট ইজ টটিপোটেন্সি, হোয়াট ইজ অর্গানোজেনেসিস, অ্যান্ড হোয়াট ইজ এমব্রিওজেনেসিস। এম আই ক্লিয়ার? পরিষ্কার পরিচ্ছন্ন? টোটিপোটেন্টের মধ্যে স্যার আরো কিছু টার্ম ছিল, প্লুরিপোটেন্ট, হ্যাঁ হ্যাঁ, মাল্টিপোটেন্ট। ওগুলো বলবো, ওগুলো আস্তে আস্তে আসে। আমি প্রত্যেকটা টার্মে আসবো। আমি আগে ইন জেনারেল পড়াচ্ছি। হয়েছে? হয়েছে? আমি যতটা পড়ালাম। এমব্রিও স্যার এমব্রিওজেনেসিসের ওই জায়গাটা আরেকবার বলুন। আমার বক্তব্য দেখো, আমি তো বললাম যে ক্যালাসকে আমরা ট্রিট করে কি বানাবো? বিভিন্ন ধরনের অর্গান বানাবো। তো আমরা রুট বানালাম, আমরা শুট বানালাম, তো এগুলো তো অর্গান। তো এগুলোকে আমরা অর্গানোজেনেসিস বললাম। আমি এমব্রিও বানাতে পারি, ঠিক আছে? এই রুটকে বা শুটকে বা এমব্রিও থেকে আমরা আসলে প্ল্যান্টকে বানাই। বোঝা গেছে? মানে প্রথমেই যে এরকম গোটা গাছপাতাওয়ালা একটা প্ল্যান্টকে বানিয়ে দিলাম, ডাল পাতা মূল সব থাকবে, এরকম হয় না আসলে। আমরা কি বানাই? হয়তো শুট বানাই, শুট থেকে আমরা ওখানে রুটের ডেভেলপমেন্ট করি, হাইড্রোপনিক্সকে ইউজ করি, অনেক রকমের টেকনিক আছে, ঠিক আছে? আমরা রুট ডেভেলপমেন্ট করি, তারপরে সেই গাছটাকে আমরা মাটিতে যখন প্লেস করি সেটা প্ল্যান্টলেট, গোটা প্ল্যান্টলেট, ঠিক আছে? তো আমরা বক্তব্য, প্রথম কথা আমরা একটা অর্গানকে জেনারেট করি। তো যে অর্গান জেনারেশনের যে গল্পটা, অর্গান তৈরি করার যে গল্পটা, একটা অর্গান, সেটার নাম হচ্ছে অর্গানোজেনেসিস। তো বলছে যে আমরা এই সময় কি তৈরি করতে পারি, যেরকম রুট বা শুট তৈরি করে সেরকম আমরা এমব্রিও তৈরি করতে পারি। কিন্তু এমব্রিও তৈরি করার যে গল্পটা, সেটার একটা অন্য নাম আছে। কিছু কিছু বই এই নামটাকে ইউজ করে, সেটার নাম হচ্ছে এমব্রিওজেনেসিস। আমরাও পড়বো, ঠিক আছে? কি পড়বো? এমব্রিওজেনেসিস। এমব্রিওজেনেসিস কি? যখন হোয়েন ক্যালাস থেকে আমরা কি তৈরি করি? এমব্রিও তৈরি করি। কি তৈরি করি? ক্যালাস থেকে আমরা কি তৈরি করি? এমব্রিও তৈরি করি। তো সেই এমব্রিওটা তো প্রকৃত
এমব্রিও নয়, সেই এমব্রিওটা তো কি ফিউশন প্রোডাক্ট নয়, তো জাইগোট থেকে এমব্রিও তো তৈরি করছি না, তাহলে সেই এমব্রিওটাকে নাম বলা হয় এমব্রিয়য়েড। কি নাম বলা হয়? এমব্রিয়য়েড। তো অনেকে কি করে এই অর্গানোজেনেসিস আর এমব্রিওজেনেসিসের মধ্যে একটা পার্থক্য করে, যে অর্গানোজেনেসিসের মধ্যে তুমি রুট বা শুটের গল্প বলো, তুমি এমব্রিওর গল্পটা এখানে বলো না, তুমি এমব্রিওর গল্প কোনখানে বলবে? এমব্রিওজেনেসিস যখন পড়বো। এম আই ক্লিয়ার? ঠিক তো? এখান থেকে এক গাদা শর্ট কোশ্চেন আমি সব আলোচনা করব। আগে তোমাকে কি দিয়েছে? আউটলাইন আইডিয়াটা দিয়েছে, সে আউটলাইন আইডিয়াটা আমরা পড়বো। বুঝতে পেরেছি? ঠিক আছে, ঠিক। চলো নেক্সট দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে বলে নাও। এটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি গ্রিড লাইন আর, কিন্তু গ্রিড লাইনটা আনতেই পাচ্ছি না, কোথায় যে রয়েছে ভগবান জানে। একটু দাঁড়াও তো, ভগবান জানে কোথায় আছে গ্রিড লাইন। না, বাজে করে দিয়েছে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে। ঠিক আছে, চলো পেয়েছি, হয়েছে। নেক্সট আমরা কি করব দেখো, যে প্ল্যান্ট টিস্যু কালচারকে আমরা সাধারণত দুরকম ভাগে ভাগ করি, ঠিক আছে? এবং দুরকম ভাগ মানে কি, যে আমরা কোথায় কালচার করব, ডিপেন্ডিং আপন হাউ দ্য কালচার মিডিয়া ইজ প্রসিডেড, কেমনভাবে কালচারটা করব তার উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করি, ঠিক আছে? তো আমরা প্রথম যেটা পড়ছি সেটা হচ্ছে টাইপস অফ ইনভিট্রো গ্রোথ, ঠিক আছে? যা আমরা যখন টাইপস অফ কি পড়ছি, ইনভিট্রো গ্রোথ, ইনভিট্রো গ্রোথ, যে আমরা কোথায় করব, আমি তোমাদেরকে বলছি যে আমরা দুরকমভাবে টিস্যু কালচারকে করতে পারি। এই যে প্রসেসটা কীরকম, যে আমরা যে কি করতে পারি, আমরা সাসপেনশন কালচার করতে পারি আর নাকি ক্যালাস কালচার করতে পারি। আমরা দু রকমের কালচার করতে পারি, একটার নাম হচ্ছে কি ক্যালাস কালচার করতে পারি, আমি বোঝাচ্ছি কি জিনিস, এগুলোই আমাদের শিখতে হবে। আরেকটার নাম হচ্ছে সাসপেনশন কালচার, ঠিক আছে? সাসপেনশন কালচার করতে পারি। আর আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি, যে এটা হচ্ছে টাইপস অফ এক্সপ্ল্যান্ট, যে কোন জায়গার এক্সপ্ল্যান্টটাকে ইউজ করবো। এই যে একটু আগে আমি লিখলাম যে কোনো প্ল্যান্ট অর্গান থেকে আমরা একটা পার্টকে এক্সাইজ করে নিতে পারি, কেটে নিতে পারি, এবং সেই ফ্র্যাগমেন্টটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলছি। আমি তোমাদের বললাম না, এতটাও সহজ জিনিস নয়। আমরা বিভিন্ন পার্টকে ইউজ করি, কোনো সময় অ্যান্থার ইউজ করি, কোনো সময় মেরিস্টেমেটিক মানে তার পার্টটাকে ইউজ করি, কোনো সময় নন মেরিস্টেমেটিক পার্টটাকে ইউজ করি, কোনো সময় এমব্রিওর পার্টকে ইউজ করি। তো আমরা সেগুলো পড়বো, যে টাইপ অফ এক্সপ্ল্যান্ট, যে কোন পার্টটাকে এক্সপ্ল্যান্ট আমরা ইউজ করব, ঠিক আছে? তো আমরা কি কি ইউজ করতে পারি, আমরা মেরিস্টেম কালচার ইউজ করতে পারি, মানে মেরিস্টেম কালচার করতে পারি, মানে সিম্পলি আমরা সুটেপিক্যাল মেরিস্টেম বা আমরা রুটেপিক্যাল মেরিস্টেম, রুটেপিক্যাল মেরিস্টেমকে নর্মালি ইউজ করা হয় না, সুটেপিক্যাল মেরিস্টেমকে ইউজ করা হয়, ঠিক আছে? মেরিস্টেম কালচার করতে পারি। আমরা কি করতে পারি, নন মেরিস্টেম কালচার করতে পারি, ঠিক আছে? নন মেরিস্টেম কালচার করতে পারি, মানে এমন একটা পার্টকে নিলাম যে মেরিস্টেমেটিক নয়। আমরা কি করতে পারি, আমরা করতে পারি এমব্রিও কালচার করতে পারি, ঠিক আছে? ডিরেক্ট এমব্রিওকেই নিলাম, এমব্রিওকে নিয়েই আমরা কি করব, সেটাকেই এক্সপ্ল্যান্ট হিসেবে ভাববো। আমরা কি করতে পারি, আমরা তাদের অ্যান্থারকে কালচার করতে পারি, কি করতে পারি, তাদের অ্যান্থার কালচার করতে পারি, ঠিক আছে? আমরা তাদের প্রোটোপ্লাস্ট কালচার করতে পারি, আমরা তাদের প্রোটোপ্লাস্ট কালচার করতে পারি। মানে বক্তব্যটা হচ্ছে যে আমি এক্সপ্ল্যান্ট হিসেবে কাকে চুজ করব, ঠিক আছে? কাকে আমি চুজ করব, তো আমি চুজ করি সেই সমস্ত জায়গাগুলোকেই যাদের মধ্যে যদি ডিভিশনের পাওয়ার আগে থেকে রয়েছে। যেমন আমি মেরিস্টেমেটিক কালচার, এটা আমার খুব ইজি হয়, গোটা প্রসেসটা খুব শর্ট টাইমের মধ্যে সম্পন্ন হয়, কারণ মেরিস্টেম নিজেরই কি ক্ষমতা আছে, সেই ডিভিশন পাওয়ার আছে। তো এই ডিভিশন পাওয়ারটাকে আমাদের শুধু কি করতে হয়, একটু এনহ্যান্স করে দিতে হয়, তাকে একটু অ্যাক্সিলারেট করতে হয়। আমি যদি নন মেরিস্টেমেটিক কালচার করি, মনে করো পাতার একটা সেলকে নিলাম, সে তো মেরিস্টেমেটিক নয় স্বাভাবিক, বা একটা ম্যাচিওর লিফের আমি করলাম। আমি নর্মালি যখন এক্সপ্ল্যান্ট হিসেবে চুজ করবো, আমি ম্যাচিওর লিফকে নেবো না, আমি যদি নিই তো ইয়াং লিফকে নেবো। কাকে নেবো? ইয়াং লিফের টিস্যু নেবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণত যখন এক্সপ্ল্যান্ট হিসেবে চুজ করি, আমাদের কি দরকার তার উপর ভিত্তি করে আমরা এক্সপ্ল্যান্টকে চুজ করি, এবং এই প্রত্যেকটা এক্সপ্ল্যান্ট যেটা আমি চুজ করলাম
তাকে আমি কেমনভাবে ট্রিট করে আমি নতুন যে প্ল্যান্টলেট বানাবো সেই ট্রিটমেন্টটা আলাদা, মানে তার প্রোটোকলটা আলাদা, যে কার পরে কাকে দেবো সেই প্রোটোকলটা আলাদা। ঠিক আছে, আমি দুভাবে কালচার করতে পারি, একটা ক্যালাস কালচার করতে পারি। আমি ছোট্ট করে বলবো যে এটাতে আমরা সলিড মিডিয়াম ইউজ করি। হ্যাঁ, এক কথায় মনে রাখবে, এখানে আমরা সলিড মিডিয়াম ইউজ করি, মানে যেমনি আমরা পেট্রি প্লেটে কালচার করি বা আমরা স্ল্যান্টেও কালচার করতে পারি, কিন্তু সলিড মিডিয়াম এগার এগারের সলিড মিডিয়াম ইউজ করি। আর সাসপেনশন কালচারে আমরা কি ইউজ করি, এখানে আমরা নর্মালি নামই আছে সাসপেনশনে, লিকুইড মিডিয়াম ইউজ করি। কি ইউজ করি? লিকুইড মিডিয়াম ইউজ করি। দেখো, এরপর আমরা শিখবো যে কি কি করব, যে আমরা যে মিডিয়াম তৈরি করব সেই মিডিয়ামটাই কি করব, এক্সপ্ল্যান্টকে দেবো, সেই এক্সপ্ল্যান্ট সেই মিডিয়ামটাকে ইউজ করে বা ইউটিলাইজ করে সে সেল ডিভিশন করবে অ্যান্ড কি প্রডিউস করবে, এই মাস অফ সেলস তৈরি করবে। সেই মাস অফ সেলসগুলোর নাম হচ্ছে কি, ক্যালাস। তো এই যে ক্যালাস তৈরি করবে সেই জন্য আমি মিডিয়ামে কি কি দেবো, ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা প্রথমে পড়বো। দেখো, মিডিয়ামে দেওয়ার আগে সব থেকে বড় যে জিনিসটা রয়েছে, এটা নিয়ে আমি বেশি কিছু কথা বলবো না, যে আমরা মিডিয়াম তো বানাবো ভালো কথা, তার আগে আমি প্রত্যেকটা জিনিসের সারফেস স্টেরিলাইজেশন করব। ঠিক আছে, কি করব? সারফেস স্টেরিলাইজেশন করব। ঠিক আছে, সারফেস স্টেরিলাইজেশনের জন্য খুব সিম্পলি বাবা কি করব, আমরা মনে রাখবো যে আমরা 1% সোডিয়াম হাইপোক্লোরাইট ইউজ করি। কি ইউজ করি? আমরা একই জিনিস ইউজ করি, 1% সোডিয়াম হাইপোক্লোরাইট ইউজ করি। 1% সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করি, কিছুটা পরিমাণে H2O, এই যে পার্সেন্টটা লিখছে এটা চেঞ্জ হতে পারে, হ্যাঁ, আর মোটামুটি 70% আমরা কি করি, ইথানলকে ইউজ করি। কাকে ইউজ করি? ইথানল। আমরা 90% বা তার থেকে বেশি যদি ইথানলকে ইউজ করি, প্ল্যান্টকে যদি এর মধ্যে আমরা ভিজিয়ে রাখি, এক্সপ্ল্যান্টকে যদি এইভাবে স্টেরিলাইজ করি, তাহলে সাথে কি হয় বলো তো, ওর মধ্যে পুরো ওয়াটার কন্টেন্টটা বেরিয়ে যাবে। তাই আমরা মোটামুটি একটু কম এই জিনিসটাকে ইউজ করি সারফেস স্টেরিলাইজেশনের জন্য। এরপর আমরা মিডিয়াম প্রিপারেশন করব। দেখো, মিডিয়ামের মধ্যে নর্মালি কি কি থাকার কথা আমরা সেটা বলছি, যে মিডিয়ামের মধ্যে কি থাকে, যে প্রথম কথা 11-11-এর মিডিয়াম বানায়। কি বানায়? 11-11-এর মিডিয়াম বানায়। আমরা জানি 11-11-এর মধ্যে কি রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে। কি রয়েছে? 11-11-এর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। এটা যে কার্বোহাইড্রেটটা রয়েছে সাধারণত এটা কি থাকে, পলিস্যাকারাইড রূপে থাকে বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। একে আমরা শুধুমাত্র মিডিয়াম হিসেবে ইউজ করব। আমরা নর্মাল কি দেবো, সুগার সোর্স দেবো। কি দেবো? নর্মাল সুগার দেবো, সুগার ইউজ করব। আমরা অ্যামাইনো অ্যাসিড ইউজ করব। ঠিক আছে, আমরা দরকার পড়লে কিছু লিপিড মেটেরিয়ালকে ইউজ করব। ঠিক আছে, আমরা ইনঅর্গানিক সল্ট দেবো। কি দেবো? ইনঅর্গানিক কি দেবো? সল্ট দেবো। ঠিক আছে, বিশেষ করে জিঙ্ক, বিশেষ করে ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম, এগুলোকে আমরা হেভি অ্যামাউন্টে দিই। তাছাড়াও আমরা মলিবডেনাম দিতে পারি, আমরা কিছু পরিমাণ ক্যালসিয়াম দিতে পারি। ক্যালসিয়াম যদি বেশি ইউজ করি তাহলে কি হবে, আমার মিডিয়ামটার যে ওই হার্ডনেস সেটা বেড়ে যাবে, তো আমরা বেশি ইউজ করব না। আমরা এরকম ইনঅর্গানিক সল্টকে ইউজ করব। আমরা ভিটামিনকে ইউজ করব। কাকে ইউজ করব? আমরা ভিটামিনকে ইউজ করব, যেটা রিকোয়ার্ড। আমরা কি করব? 2-4% আমরা ইস্ট এক্সট্র্যাক্টকে ইউজ করব। কাকে এক্সট্র্যাক্ট করবো? এগুলো কমন, হ্যাঁ, ইস্ট এক্সট্র্যাক্টকে ইউজ করব। বা আমরা ব্যানানা পাল্পকে ইউজ করব। কাকে ইউজ করব? ব্যানানা পাল্পকে ইউজ করব। বা কিছু কিছু ক্ষেত্রে আমরা কোকোনাট মিল্ককে ইউজ করব। কি থাকে কোকোনাট মিল্কের মধ্যে? কি থাকে কোকোনাট মিল্কের মধ্যে? বলো জলদি। ইস্ট এক্সট্র্যাক্ট, কোকোনাট মিল্ক, এদের মধ্যে কি থাকে? দেখো, তোমরা ভুলে ফেলেছো, মিলার স্কুগের এক্সপেরিমেন্টটাই ভুলে গেছো। কি ইউজ করি? কি থাকে ইস্টার এক্সট্রাক্টে, কোকোনাট মিল্কে? সাইটোকাইনিন। সাইটোকাইনিন থাকে। ঠিক আছে, হেরিং ফিশের ডিএনএ, ভাস্কুলার বান্ডিলের এক্সট্রাক্ট, এগুলো সবগুলোতে সাইটোকাইনিন থাকে। এবং সাথে আমরা কি ইউজ করবো, আচ্ছা কালার চেঞ্জ করলে তোমাদের গন্ডগোল হবে, কালার চেঞ্জ করবো না। সাথে কি থাকবো, যে আমরা হয় অক্সিন এবং হয় অক্সিন না, অক্সিন এবং সাইটোকাইনিনকে ইউজ করবো। আমি একটা ছোটো কথা তোমাদেরকে এখনই বলে রাখি, যে আমরা যখন প্ল্যান্ট টিস্যু কালচার করি না, তো তখন আমরা অক্সিন হিসাবে সবথেকে এক্সটেন্সিভলি ইউজ করি ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিডকে, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা আইবিএকে, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিডকে, তারপরে আমরা কাকে ইউজ করি? আইএকে। এই সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল হরমোন, প্রত্যেকটা হচ্ছে আর্টিফিশিয়াল হরমোন। সাইটোকাইনিন হিসেবে আমরা যাকে ইউজ করি তার নাম হচ্ছে বাপ।
ঠিক আছে, বাপ মানে হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 6 অ্যামাইনো পিউরিন। তো আমি বাপ বলেই মনে রাখি যে বাপকে ইউজ করি। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমার মোটামুটি কালচার মিডিয়া প্রিপারেশনের গল্প। না আরও কিছু ব্যাপার রয়েছে, কিছু নিক্স অ্যান্ড ন্যাক্স রয়েছে। আমরা যখন দু রকমের প্রসিডিওর বা দু রকমের প্রোটোকল ফলো করব, যখন সলিড মিডিয়ামে যাব তার কিছু প্রোটোকলস রয়েছে, যখন সাসপেনশন কালচার করব লিকুইড মিডিয়ামে করব তার কিছু কি রয়েছে, মানে নিক্স অ্যান্ড ন্যাক্স রয়েছে। এগুলো মোটামুটি কমন, যে এগুলো আমাকে ইউজ করতেই হবে। এটা ছাড়া আমি কী সব কীর্তিকলাপ করি সেগুলো আমরা বলছি। দেখো বায়োটেকনোলজি, টিস্যু কালচার, ঠিক আছে, এগুলো বেশিরভাগটাই কি বলতো এরকম প্রোটোকল বেসড একটা জিনিস, যে কার পরে কি ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথমে পড়ি কার গল্প, ক্যালাস কালচারের গল্প পড়ি। ঠিক আছে, কি পড়ি আমরা, ক্যালাস কালচার। আমি আরও বলছি, এটাকে বেসিক যে কনসেপ্টটা নিয়ে সবসময় মাথায় থাকবে সেটা হচ্ছে যে এটা সলিড মিডিয়াম। কি বটে, এটা সলিড মিডিয়ামকে ইউজ করব। বোঝাতে পেরেছি? ঠিক আছে, যে এখানে যে এক্সপ্ল্যান্টটা আছে সেই এক্সপ্ল্যান্টটাকে কোথায় গ্রো করাবো, এক্সপ্ল্যান্টটাকে সলিড মিডিয়ামে গ্রো করাবো। তোমাদের এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট, যে এক্সপ্ল্যান্টকে আমি কোথায় গ্রো করাবো, সলিড মিডিয়ামে গ্রো করাবো। আমরা কি ইউজ করব, আমরা অক্সিন ইউজ করব। কি ইউজ করব, অক্সিন ইউজ করব। হ্যাঁ, আমি এটাও বলতে যাচ্ছি যে আমরা 2,4-D কে ইউজ করব বা 2,4,5-T কে ইউজ করব। ঠিক আছে, আমরা সাইটোকাইনিনকে ইউজ করব। আমরা বেশিরভাগ টিস্যু কালচার টেকনিকে এই দুটো ইউজ করি, কারণ এই অক্সিন এবং সাইটোকাইনিনের কম্বিনেশন কি করতে পারে, যে সেল ডিভিশন সাইকেলের যে ফ্যাক্টরসগুলো রয়েছে, বিশেষ করে সাইক্লিন এবং সিডিকে, এদেরকে এলিভেট করতে পারে। ফলে সেল ডিভিশনটা তারা ভালোভাবে করতে পারে। এর ফলে কি হয়, তাদের সেল ডিভিশনের ফলে গ্রোথ হয়। তাহলে গ্রোথ করানোই হচ্ছে আমাদের আসল কাজ। আমি অন্যান্য হরমোনকে নর্মালি ইউজ করি না। কেউ যদি বলে যে স্যার আমি জিববারেলিনকে ইউজ করব, হয়তো তুমি চাইলে করতে পারো, বাট এটা প্রোটোকল হিসেবে সেট হয়ে গেছে। তুমি যদি মনে করো, তুমি বলো যে আমি সাদা নুনের জায়গায় আমি বিট নুনই ইউজ করব, ইউ ক্যান ইউজ ইট, বাট কিন্তু তোমাকে তার প্রোটোকলটা একটা রেডি করা আছে। তোমাকে যদি কেউ রান্নার বই পড়াতে দেয় বা রান্না করতে বলে, তোমাকে সাদা নুনেরই গল্প বলে, তুমি সন্দব নুন ইউজ করতে পারো, তার অ্যামাউন্টটা আলাদা হবে। তো আমি সাইটোকাইনে কি ইউজ করব, বাপকে ইউজ করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল গল্প। এর ফলে কি হবে দেখো, আমরা দেখব যে এগুলো যদি হয় তাহলে এই এক্সপ্ল্যান্ট যেটা রয়েছে সেই এক্সপ্ল্যান্টের কি হবে, সেল ডিভিশন হবে। ঠিক আছে, সেল ডিভিশন কি কখন হবে, বলছে সেল ডিভিশন তো আর এমনি এমনি হয় না, বলছে এর কি হবে নাকি ডি ডিফারেন্সিয়েশন হবে। কি হবে নাকি, এর ডি ডিফারেন্সিয়েশন হবে। এই যে আমরা মেরিস্টেমেটিক টিস্যু শিখেছিলাম যে বাই ডিফারেন্সিয়েশন সে নাকি পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। এখানে আমরা আরেকটা গল্পও শিখেছিলাম, কোনো পার্মানেন্ট টিস্যু কি করতে পারে, তার মেরিস্টেমেটিক নেচারকে রিগেন করতে পারে। এই রিগেন করার পদ্ধতি হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। তোমরা প্র্যাকটিক্যালি যদি দেখো যে কোনো পার্মানেন্ট টিস্যু যখন মেরিস্টেমেটিক নেচারকে ফিরে পায়, এই ঘটনাটা তো ন্যাচারালিও ঘটে। যদি কোনো কারণে সেই জায়গায় অক্সিন বা সাইটোকাইনিন জমা হয়ে থাকে, ঠিক আছে, যেতে 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 হয়তো অক্সিন বা সাইটোকাইনিন সেই জায়গায় কনসেন্ট্রেটেড হয়ে গেছে, তো তুমি মনে রাখবে সেই অঞ্চলের যে টিস্যুগুলো রয়েছে তারা কিন্তু নর্মালি ডিফারেন্সিয়েট হতে পারে ন্যাচারালি। মানে আমি তো এখানে কি করলাম, এই অক্সিন দিলাম, এই সাইটোকাইনিন দিলাম, এগুলো তো সব কি এক্সোজেনাস অ্যাপ্লিকেশন করলাম। আমি বলছি এন্ডোজেনাস অক্সিনও যদি বেড়ে যায় বা এন্ডোজেনাস সাইটোকাইনিনও যদি বেড়ে যায়, তাহলে সেই অঞ্চলের টিস্যুগুলো তারা কি করতে পারে, তারা ডিফারেন্সিয়েশন করতে পারে। কি করতে পারে, ডিফারেন্সিয়েশন করতে পারে। আমি আরও বলছি, ভালো করে বোঝাচ্ছি। আমরা অক্সিন সাইটোকাইনিনের এক গাদা রোল পড়েছি, আমরা শিখেছি যে সেল ডিভিশন করে, সাইটোকাইনিনও মানে সেল ডিভিশন করে, অক্সিন অ্যাকচুয়ালি সেল এনলার্জমেন্ট করে, প্রধান কাজ, কিন্তু অক্সিন সেল ডিভিশনও করে। তো যে অঞ্চলগুলোই করে সাধারণত সেই সমস্ত অঞ্চলগুলো মেরিস্টেমেটিকই হয়, সেই সমস্ত অঞ্চলগুলো প্রাইমারিলি মেরিস্টেমেটিকই হয়। আফটার ডিভিশন মানে আফটার প্রলিফারেশন তার পার্মানেন্ট টিস্যু তৈরি করে। তুমি দেখো অক্সিন কচি পাতায় হয়, তো লিপ প্রাইমোর্ডিয়া কিন্তু কি রয়েছে, লিপ প্রাইমোর্ডিয়ায় কিন্তু কি রয়েছে, তোমার ওখানে মেরিস্টেমই রয়েছে, সেলগুলো তখন সেল ডিভিশনের পাওয়ার থাকে। অক্সিন ডিভাইড করলো, তোমার কি হলো, পাতাটা সাইজে বড় হয়ে গেল, যেই ম্যাচিওর হয়ে গেল তোমাকে বলে দিয়েছে যে সেখানে কিন্তু আর অক্সিন তৈরি হবে না, এন্ডোজেনাস অক্সিন। ঠিক আছে, আবার বলেছে যে কিছু কিছু ক্ষেত্রে সেখানে অক্সিন তৈরি হতে পারে। যদি সেখানে অক্সিন তৈরি হয়, তার আমরা শিখেছিলাম যে ট্রান্সপোর্টটা উল্টো হয় একটু।
যাই হোক, তো আমরা এই যে পদ্ধতিগুলো শিখেছি, যে যে অক্সিন সাইটোকাইনিন যে জায়গায় উৎপন্ন হচ্ছে, বেশিরভাগ জায়গা হচ্ছে ডিভাইডিং সেলস, ঠিক আছে, মানে তারা মেরিস্টেমেটিকই। আমরা এখন কি করব, এই অক্সিন এবং সাইটোকাইনিন প্রয়োগ করব কার ওপরে, এক্সপ্ল্যান্টের ওপর। তো এক্সপ্ল্যান্টকে আমি কি করাবো, বাই অ্যাপ্লাইং দ্য অক্সিন অ্যান্ড সাইটোকাইনিন উই মেক দ্য এক্সপ্ল্যান্ট, মানে কি বলবো, ডিভাইড করাবো এদেরকে, আমরা কি বলবো, ডিভাইড করাবো, মানে মোদ্দা কথা আমরা যে এক্সপ্ল্যান্ট রয়েছে তাকে আমরা মেরিস্টেমেটিক নেচার ফিরিয়ে আনবো। বাই ডি ডিফারেন্সিয়েশন দে বিকেম মেরিস্টেমেটিক টিস্যু, দে বিকেম মেরিস্টেমেটিক সেলস। লিখে দিচ্ছি, আমি টিস্যুটা লিখলাম না, তারা কি হয়ে যাচ্ছে, তারা মেরিস্টেমেটিক সেলসে তৈরি হয়ে যাচ্ছে। এত দূর অব্দি বোঝা গেছে। এরপর এ তো ক্যালাস তৈরি করবে, ক্যালাস তৈরি করার পর তাকে কিভাবে ট্রিটমেন্ট করব আমরা পরে পড়ছি, না আরও কিছু প্রোটোকল আছে। আমরা যখন সলিড মিডিয়ামে কি করাবো, গ্রো করাবো, তখন আমার কিছু নিয়ম আছে, ঠিক আছে। কি দেখব, যে আমি সলিড মিডিয়ামে একটা ছোট্ট পয়েন্ট আমি বাদ দিয়ে যাচ্ছি, আমি একটু বাদে পড়াবো, যে আমি একটা জিনিস দেখব, যে আমার যদি এক্সপ্ল্যান্ট সে যদি ডিডিফারেন্সিয়েশন হয়, সে ক্যালাস তৈরি করবে আলটিমেটলি, কিন্তু এর যে প্রোগ্রেসটা সেটা কি হবে, স্লো হবে। কি হবে, স্লো হবে। চলো আমি নেক্সট যাচ্ছি, যে আমরা কি করব, এরপরে কি করব, আমরা সাসপেনশন কালচার করব। কি করব, সাসপেনশন কালচার করব, সাসপেনশন কালচার করব। সাসপেনশন কালচার সবার প্রথমে বলি যে এটা কি হয়, লিকুইড মিডিয়ামে হয়। কি হয় এটা, লিকুইড মিডিয়ামে হয়। তো সাসপেনশন কালচার যখন করব, তাহলে এক্সপ্ল্যান্টকে আমরা কোনখানে গ্রো করাবো, লিকুইড মিডিয়ামে গ্রো করাবো। তাহলে আমি আরেকবার লিখছি, যে এক্সপ্ল্যান্টকে কোনখানে গ্রো করাবো, লিকুইড মিডিয়ামে গ্রো করাবো, ঠিক আছে। মানে ওই এগার এগারেরই মিডিয়াম দেবো, কিন্তু লিকুইড ফর্মে রাখবো তাকে, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে এখানে আমরা অনলি অক্সিন ইউজ করবো। দেখ কেমন প্রোটোকলটা চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র আমরা কাকে ইউজ করব, অক্সিনকে ইউজ করব। আমরা এখানে সাইটোকাইনিনকে ইউজ করব না, লিখে দেবো যে নো সাইটোকাইনিন। এখানে আমরা কাকে ইউজ করব না, সাইটোকাইনিনকে ইউজ করব না, ঠিক আছে। শুধুমাত্র কাকে ইউজ করব, অক্সিনকে ইউজ করব। বোঝাতে পেরেছি। এরপরে আমরা একটা জিনিস দেখব, যদি আমি এরকমভাবে গ্রো করাই, তাহলে এখানে যে গ্রোথটা হচ্ছে বা সেল ডিভিশনটা হচ্ছে, সেটা র্যাপিড গ্রোথ হচ্ছে। কি হচ্ছে, সেটা র্যাপিড গ্রোথ হচ্ছে না। এখানে একটা প্রোটোকল আমাকে ফলো করতে হবে, নিয়ম, ল্যাবরেটরি নিয়ম, যে আমি যদি কি করি, আমি যদি ক্যালাস কালচার করি তাহলে আমি কি করব, আর আমি যদি সাসপেনশন কালচার করি তাহলে আমি কি করব। বলছি আমি যদি সাসপেনশন কালচার করি, আমাকে কি করতে হবে, তাকে সেক করতে হবে। কি করতে হবে, তাকে সেক করতে হবে। মানে আমি ওই ম্যাগনেটিক স্টিরার দিয়ে দেবো না, তাকে আমি হালকা হালকা করে দোলাবো। তুমি যদি হাতে করে দোলাতে পারো কোনো অসুবিধা নেই, বা তুমি ওই যে সেকিং বোর্ড যেটা পাওয়া যায়, স্প্রিং দেওয়া থাকে, গট 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 ঘুরতে থাকে, তো সেই রকম সেক করতে হবে। কেন সেক করব, সেক করার পেছনে একটা কারণ রয়েছে। বলছে আমি তো সাসপেনশন কালচার করছি, আমার যে এই যে এক্সপ্ল্যান্টটা আছে, এই এক্সপ্ল্যান্টের প্রত্যেকটা সেল প্রথমে এরকম জুড়ে ছিল, প্রত্যেকটা সেল এরকম জুড়ে ছিল। আমার টার্গেট থাকবে কি, এই সেলগুলোকে প্রথমেই ছাড়িয়ে দেওয়ার। যদি আমি সেক করি, খুব জোরে না, আস্তে আস্তে যদি সেক করি, তাহলে এই সেকগুলো আমি কি করব, যে আমি এই সেলগুলোকে কি করতে পারবো, ছাড়াতে পারবো, ঠিক আছে। বোঝাতে পেরেছি। আমি কি করব, ছাড়াতে পারবো। আর আমি যদি ওই কালচার মিডিয়াতে কি করি, এরকম সেক করি, তাহলে কি হবে, আমার কালচার মিডিয়াতে কি হবে, ওই যে এগার এগারের যেটা সলিড মিডিয়াম হয়েছে সেটা ব্রেক করে যাবে। এর ফলে প্রপারলি সে নিউট্রিশন পাবে না। সাসপেনশন কালচারে আমি যদি সেকটাকে কন্টিনিউ করি, তাহলে কি হবে, সে প্রপার নিউট্রিশন পাবে। মানে কোনো নিউট্রিশনের যদি প্রেসিপিটেশন হয়, কোনো ভিটামিন যদি কালচার মিডিয়ার তলা দিকে বসে যায়, প্রেসিপিটেট করতে থাকে, হরমোন যদি বসে যেতে পারে, এদের যদি আমি কন্টিনিউয়াস সেকিং করি, তাহলে তাদের কি হবে, তাদের প্রপার ইউটিলাইজেশন হবে, তাদেরকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো, ঠিক আছে। বোঝাতে পেরেছি। সাথে আমরা সেলের সেপারেশন করতে পারবো। সেলের কি করতে পারবো, সেলের সেপারেশন করতে পারবো। তাদের মধ্যে যখনই আমি সেক করব, কি তৈরি হবে, বাবল ফর্ম হবে। এই বাবলের মধ্যে কি থাকবে, এই বাবলের মধ্যে অক্সিজেন থাকবে, ফলে এর ফলে রেসপিরেশনটা ভালো হবে, এর ফলে রেসপিরেশনটা ভালো হবে। তাইলে আমরা সাসপেনশন কালচারে
এইসব সুবিধাগুলো পায়। প্রত্যেকটা নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশন প্রত্যেকটা জায়গায় সেম থাকবে। যদি কি হয়, কালচার মিডিয়াকে আমরা সলিড বানিয়ে দিই, তাহলে হতেই পারে যে কোনো এক জায়গায় বেশি নিউট্রিয়েন্ট আছে, মনে করে এরকম করলাম, তো কোনো এক জায়গায় দেখলাম যে নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি আর কোনো এক জায়গায় নিউট্রিয়েন্টের পরিমাণ কম, তাহলে এখানে যে সেলগুলো রয়েছে তারা লেস নিউট্রিয়েন্ট পাবে। আবার এদেরকে যদি এরকম ঝাঁকিয়ে দিই তাহলে কি হতে পারে, পার্টিশনিং হয়ে গেলে দেখবে এই পার্টটা কি হলো, শুধুমাত্র কম নিউট্রিশন আছে, তাহলে এই পার্টের যে সেলগুলো আছে তারা গ্রোথই হলো না, বাকি সেলগুলো থেকে কেটে গেছে। মানে আমার যদি এখানে আমি ভাবি যে আমি এখানেও সেলগুলোকে সেপারেট করে দেবো, তাহলে দেখবে গ্রোথটাই প্রপারলি হলো না। এখানে আমি সেলগুলোকে সেপারেট করতে পারি, কারণ এরপরে আমি কি করব, হয় আমি ক্যালাসটা তৈরি করব, সেপারেট নাও হতে পারে, এরকম জোড়াও রাখতে পারি। আমি এদের থেকে টটিপটেন্সি ডিরেক্টলি করতে পারি, ডিরেক্টলি আমি কি করতে পারি, টটিপটেন্সি বানাতে পারি। বোঝাতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার বক্তব্য, আমি বেশিরভাগ ক্ষেত্রে সাসপেনশন কালচারে না ক্যালাস বানাই না। বেশিরভাগ ক্ষেত্রে আমি সোজাসুজি সেলগুলোকে গ্রো করাই এবং সেলগুলোর আমি সোজাসুজি এক একটা সেলকে আমরা টটিপটেন্ট সেল হিসেবে গণ্য করি এবং তাদের থেকে আমরা কি বানাই, তাদের থেকে আমরা কি করি, সরাসরি আমরা প্ল্যান্টলেট তৈরি করার টার্গেট রাখি। বোঝাতে পেরেছি? তাই আমরা কি করি, কন্টিনিউয়াস সেক করি। দেখো, এক্সপ্ল্যান্টকে তুমি যদি সেক করো, তাহলে তোমার ফিজিক্স বলছে, তোমার সাধারণ মাথা বলছে যে বাবু একটা সময় সেলগুলো ছাড়তে শুরু করবে। তো আমরা সেপারেট করার পেছনে কারণ রয়েছে। সাথে আমরা নিউট্রিয়েন্টটাকেও কী করতে পারি, গুলতে পারি সব জায়গায়, এবং অক্সিজেনকেও ঢোকাতে পারি। তাহলে এটা গেল সাসপেনশন কালচারের গুরুত্ব। আমি ক্যালাস যে পার্টটা রয়েছে, আমি ক্যালাস বানাবোই না, সোজাসুজি এই প্ল্যান্ট এইগুলোকেই গ্রো করাবো। এই নতুন সেল ডিভিশন করে এরা এরা কী করবে, সেল ডিভিশন করবে, এরা সেল ডিভিশন করবে, এও সেল ডিভিশন করবে, এও সেল ডিভিশন, এদের থেকে আমি টটিপটেন্সিকে ইউজ করে আমি নতুন প্ল্যান্টলেট বানাবো। বোঝাতে পেরেছি? ঠিক আছে। তাহলে এইটা গেল আমার সাসপেনশন কালচার। আর কিচ্ছু পড়বো না, আর কিচ্ছু পড়বো না। এবার একটা ছোট্ট গল্প পড়ে শেষ করব, যে এই যে কালচারগুলোকে আমি তৈরি করি, এগুলোর জন্য আমরা কি করি, টাইম টু টাইম আমরা একটা প্রসেস করি যার নাম হচ্ছে সাব কালচারিং। প্রত্যেকটা বইয়ে তোমরা পাবে যে নেক্সট আমরা কি করি, নেক্সট যে স্টেপটা হয়, দুটোই আমরা যদি ক্যালাস কালচার করি বা সাসপেনশন কালচার করি, দুটোতেই আমরা কি করি, এরপরে সাব কালচারিং করি। কি করি? সাব কালচারিং করি। সাব কালচারিং জিনিসটা কি? এটা বড় সুন্দর জিনিস। কেউ জানো সাব কালচারিং জিনিসটা কি? কেউ বলো তো সাব কালচারিং জিনিসটা কি? ফাঙ্গাসে করেছিলাম, মেন না ইয়ে না, থেকে কি জিনিস? নিডলে করে নিয়ে আর একটা নতুন প্লেটে হ্যাঁ, দিয়ে সেখান থেকে আবার ওটাকে growth করা। ঠিক। মানে সাব কালচারিং জিনিসটা হচ্ছে যে মনে করো এইটা মনে করো একটা স্ল্যান্ট, ঠিক আছে, সেটা মনে করো সলিডই আছে ধরে নাও, বা এটা একটা পেট্রি প্লেট ধরে নাও, এটা হচ্ছে লিকুইড ধরে নাও আর এটাকে সলিড ধরে নাও। তো আমরা কি করব, এখানে মনে করো আমার আমার যে এক্সপ্ল্যান্টটা আছে সেটা গ্রো করে গেছে, ঠিক আছে, এখানেও আমার যে এক্সপ্ল্যান্টগুলো রয়েছে সেটা গ্রো করে গেছে, সেই এক্সপ্ল্যান্টগুলো এরকম গ্রো করে আছে, এক্সপ্ল্যান্টগুলো এরকম গ্রো করে আছে। তো আমরা কি করব, এক্সপ্ল্যান্টগুলো তো গ্রো করবে, গ্রো করার জন্য তারা কি করবে, ইউটিলাইজ করবে কাকে, নিউট্রিয়েন্টকে, ভিটামিনকে, হরমোনকে, সবাইকে তারা ব্যবহার করবে। একটা সময় বাদে তো সে শেষ হয়ে যাবে, একটা সময় বাদে কি হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে। তাহলে নিউট্রিয়েন্ট যদি শেষ হয়ে যায় তাহলে তো আর গ্রোথ হবে না। তখন আমরা কি করে তাদেরকে গ্রোথ করাবো, গ্রোথ করার জন্য আমরা আরেকটা নিউ কালচার মিডিয়া বানাবো। কি আরেকটা নতুন কালচার মিডিয়া বানাবো, এবং আমরা কি করব, আমাদের যেটা কালচারটা রয়েছে, মানে যে এক্সপ্ল্যান্টটা গ্রোথ হওয়া এক্সপ্ল্যান্টটা, সেটাকে আমরা কালচার বলতে পারি। তো সেই কালচারটাকে এখানে কি করে দেবো, ট্রান্সফার করে দেবো, সেই কালচারটাকে এখানে ট্রান্সফার করে দেবো। দেখো কী রকমের প্রবলেম হয়, যে আমরা পিরিয়ডিক কি করি, সাব কালচারিং করি। কি করি? পিরিয়ডিক সাব কালচারিং করি, যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের সাব কালচারিং করতে হয়। প্রথম কথা, যদি এইরকমভাবে সাব কালচারিং না করি, ওই একটা পেট্রি প্লেটের মধ্যেই বা একটা টেস্ট টিউবের মধ্যেই রেখে দিই বা স্ল্যান্টের মধ্যে রেখে দিই, তাহলে কি ঘটনা ঘটতে পারে, যে সেল ডিভিশন হওয়ার পর তার কি হচ্ছে, বায়োমাসটা ইনক্রিজ হচ্ছে, নিউট্রিয়েন্ট লেভেলের কি হবে, ডিক্রিজ ঘটতে পারে। বোঝাতে পেরেছি? কি হয়, দীর্ঘদিন ধরে যদি একটা কালচারকে তুমি রেখে দাও, কালচারটাকে তুমি কি করতে পারবে না, অ্যানারোবিক কন্ডিশনে রাখতে পারবে না, তোমাকে অ্যারোবিক কন্ডিশনেই রাখতে হবে। তাহলে সেখানে কিছু নিউট্রিয়েন্টের বা কিছু মেটেরিয়ালের ইভাপোরেশন হতে পারে,
ঠিক আছে, কি হতে পারে, ইভাপোরেশন হতে পারে। দীর্ঘদিন তুমি যদি একটা কালচারকে রেখে দাও, তাহলে এই যে সেল ডিভিশন হচ্ছে, সেল ডিভিশনের ফলে কি হচ্ছে, যে প্ল্যান্ট জিনিসগুলো তৈরি হচ্ছে, তারা তো মেটাবোলাইজ করছে, তারা এই যে সুগারকে, অ্যামাইনো অ্যাসিডকে মেটাবলিজম করছে। এই মেটাবলিজমের ফলে টক্সিক মেটেরিয়াল জেনারেট হতে পারে। সেই টক্সিক মেটেরিয়াল কিন্তু কার মধ্যেই পড়ছে, তোমার ওই কালচার মিডিয়ার মধ্যেই পড়ছে। তাহলে টক্সিসিটি বাড়তে পারে। ঠিক আছে, হ্যাঁ, আস্তে আস্তে কি বলছে, যে এমনও ঘটনা ঘটতে পারে যে যে কালচারটা ছিল সেটা পুরোপুরি ড্রাই হয়ে যেতে পারে। সেই জন্য আমরা পিরিয়ডিক্যালি কি করি, সাব কালচারিং করি। এখানে একটা গল্প বলবো, বলছে যদি আমরা কি করি, যে আমরা ক্যালাস কালচার করি, তাহলে আমাদের সাবকালচারিংয়ের যে টাইমটা সেটা লম্বা। ঠিক আছে, যে এটা কি রয়েছে, মানে মোটামুটি 3 থেকে 5 উইকে আমরা কি করি, এর সাবকালচারিং করি। 3 থেকে 5 উইকে আমরা একে সাবকালচারিং করতেই হবে, নাহলে কোনো উপায় নেই। ঠিক আছে, সাবকালচারিং করি, সাবকালচারিং করি। আর যদি আমরা সাসপেনশন কালচার করি, একে আমরা এত পরিমাণে ইউজ করি, ঘট 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 গোটা দিন ঘোরাই, তাহলে মোটামুটি 10 দিনের মধ্যে, ঠিক আছে, 10 দিনের মধ্যে একে কি করতে হবে, সাবকালচারিং করতে হবে। হয়েছে? দেখো একটা কথা বলি, এই সাবকালচারিং নিয়ে আমার বড় ক্ষোভ আছে, জানো তো জীবনে। আমি আমাদের মানে আমি কেন আমাদের বলবো, আমরা যখন গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে, তখন একটা ছোট্ট প্র্যাকটিক্যাল ছিল, যার নাম কিনছিল সাবকালচারিং মেথড। বিশ্বাস করো, আমরা কলেজে করে এসেছিলাম দুটো পেট্রি প্লেট দিয়ে, যে এরকম একটা পেট্রি প্লেট আর এখানে আরেকটা পেট্রি প্লেট। তো সেখানে আমরা ইনোকুলেশন নিডেল নিয়ে এরকম ঘষে এটাতে ঘষে দেবো, হয়েছে। এটা আমাদেরকে দেখিয়েছিল জাস্ট, হ্যাঁ। এবার আমরা যেখানে যে কলেজে পরীক্ষা দিতে গেছিলাম, সে কলেজে আমাদেরকে কি করে দিয়েছে, ফার্স্ট ইয়ারের কথা বলছি, হ্যাঁ, তখন কিছুই জানি না সেরকমভাবে, মানে আর আমাদের প্র্যাকটিক্যালটা হতোও না, খুব একটা বাজে অবস্থার মধ্যে দিয়েছিলাম। তো আমাদের এই পেট্রি প্লেটের জায়গায় কি করে দিয়েছে, একটা স্ল্যান্ট দিয়ে দিয়েছে। আমরা এখন আর কেউ বুঝে উঠতে পারছি না যে এই জিনিসটা কি করব। ঠিক আছে, যে এটা থেকে আবার কেমন করে, আমরা তো পেট্রি প্লেট থেকে পেট্রি প্লেটে ঘুষেছি, ঠিক আছে, আমরা এই স্ল্যান্ট থেকে কিভাবে পেট্রি প্লেটে নিয়ে যাব। মানে আমাদের এইটুকুন আইডিয়াটা ছিল না যে সাবকালচারিং টেকনিকটা কি, শুধু ট্রান্সফার করা, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা, এই আইডিয়াটা আমাদের ফার্স্ট ইয়ারে ছিল না। বিশ্বাস করো, আমরা কেউ পারিনি, মানে কেউ একজন, নো ওয়ান, আমরা কেউ সাবকালচারিং পারিনি। ঠিক আছে, তারপরে বড় হওয়ার পর তো দেখলাম যে সাবকালচারিং তুমি কতটা প্রিসাইজলি করছো তার উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দেওয়া হবে। কি করা হতো, হ্যাঁ, যে এইরকম প্লেট দেওয়া হতো, ঠিক আছে, আর একটা ফ্রেশ পেট্রি প্লেট দেওয়া হতো। এখানে কোনো মনে করো একটা ব্যাকটেরিয়াল কালচার আছে, ঠিক আছে, সেই ব্যাকটেরিয়াল কালচারটা তুমি ইনোকুলেশন নিডল নিয়ে তাকে নিলে, না তারপরে এখানে স্ট্রিকিং করলে। তো স্ট্রিকিং করার পর তোমাকে ল্যামিনার এয়ার ফ্লোরে বসিয়ে এই কাজটা করার মানে করতে দিত। তুমি প্রপার স্টেরিলাইজেশন প্রোটোকলকে ফলো করো, তারপর তুমি সাবকালচারিং করো। সাবকালচারিংয়ের রেজাল্টটা তোমার 2-3 দিন বাদে আসবে। তুমি কতটা মানে স্টেরাইল মিডিয়াতে ইউজ করে তুমি কীরকমভাবে তুমি সাবকালচারিং করেছো, যদি এই ব্যাকটেরিয়াটা আর এই ব্যাকটেরিয়াটা সেম হয়, মানে তোমার কালচার প্লেটের পেছনে তোমার নাম আর রোল নাম্বার লিখে নিত, ঠিক আছে, এবার চেক করতো 2 দিন বাদে ইনকিউবেটারে ঢোকানোর পর, সেখানে চেক করতো যে তোমার ঠিকঠাক ওই ব্যাকটেরিয়াটাই আছে। তো যদি অন্য কোনো ব্যাকটেরিয়ার কলোনি এসছে, মানে তোমার কি হয়েছে, তোমার ওইখানে নতুন ইন্ট্রোডাকশন হয়েছে, মানে তুমি প্রপারলি স্টেরিলাইজেশন করোনি, তাহলে তোমার নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তো আমাদের একটা বড় ক্ষোভ রয়েছে যে সাবকালচারিং যদি আমরা শুধু এই টার্মটাকেই একটু যদি জানতাম, তাহলে কিন্তু ওই যে গ্র্যাজুয়েশনের যে ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটাই কিন্তু আমরা পেরে আসতাম অ্যাটলিস্ট সাবকালচারিং, কিন্তু পারিনি, বুঝে কেন, তার মানেটাই জানতাম না আমরা। এটাই আমাদের প্রবলেম ছিল, মানে আমাদের প্র্যাকটিক্যালে আমাদের কলেজ মানে এতটাই কি বলবো ইয়ে ছিল, কিছুই করাতো না আমাদের। ঠিক আছে, কোনো কোনো কিছুই প্র্যাকটিক্যাল করিনি আমরা। আমরা থার্ড ইয়ারে যখন ট্যাক্সোনমি ছিল, তো আমরা জবা ফুলের শুধু একবার ডিসেকশন করিয়ে দিয়েছিলেন, সে আবার অন্য একজন এসে করিয়ে দিয়েছিলেন না, আমাদের কলেজের প্রফেসররা বললেন যে না আমরা বাবা ট্যাক্সোনমি পারবো না। একজন প্যালিও বটানিক ছিলেন আর একজন ছিলেন মাইক্রোবায়োলজির, বললো না আমাদের কোনো আইডিয়া নেই, সব ভুলে গেছি আমরা। ঠিক আছে, তাই একজনকে তারাই খোঁজ করে শুধু জবা ফুলের ডিসেকশন করিয়েছিলেন। ঠিক আছে, কোনো আইডিয়া ছিল না, মরফোলজির আইডিয়া ছিল, পড়াশোনার থিওরির, কিন্তু প্র্যাকটিক্যালের আইডিয়াটা খুব কম ছিল। যাই হোক, চলো তাহলে এই গেল আমরা সাবকালচারিং টেকনিক কেন করি তার গল্প বললাম। নেক্সট আমরা যেটা পড়বো, যে আমরা এটাকে ইউজ করে, ঠিক আছে,
কেমনভাবে নতুন প্ল্যান্টলেট গ্রো করাবো। ঠিক আছে, তাইলে নেক্সট আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে রিজেনারেশন। কি পড়বো? রিজেনারেশন। ঠিক আছে, রিজেনারেশন, বা এটাকে আরেকটা নামও ডাকতে পারে যে ফরমেশন অফ প্ল্যান্টলেট। এলটা ছোট মাত্র না, প্ল্যান্টলেট। হ্যাঁ, দেখো বারবার বলছি, হ্যাঁ, এই যে প্রক্রিয়াটা, এই রিজেনারেশন প্রক্রিয়াটা মাস্ট বি ডান অন, ভালো করে বলে দিচ্ছি, মাস্ট বি ডান অন সলিড মিডিয়াম। এখানে কিন্তু লিকুইড মিডিয়াম ইউজ করব না, ঠিক আছে, সলিড মিডিয়ামই আমরা ইউজ করব। আমরা যদি কি করি, লিকুইড মিডিয়াম যদি আমরা মানে কি করি, লিকুইড লিখবো না, আমরা যদি সাসপেনশন কালচার করি, কি করি, সাসপেনশন কালচার যদি আমরা করে থাকি, তাহলে তাকে সবার প্রথমে কিসে ট্রান্সফার করব? সলিড মিডিয়ামে ট্রান্সফার করব। কাকে কোথায় ট্রান্সফার করব? তাকে সলিড মিডিয়ামে ট্রান্সফার করব, তবে যেই আমাদের বাকি কাজটা হবে। মাইন্ডেড? ঠিক আছে, আমরা 11 মিডিয়াম নেব এবং এখানে আমরা যে দেখতে পাবো এ কি বলবো, আনডিফারেন্সিয়েটেড, কি দেখতে পাবো, আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেলস দেখতে পাবো, মাস অফ সেলস দেখতে পাবো। এই আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেলস কেই আমরা কি নামে ডাকবো? ক্যালাস নামে ডাকবো। এর মধ্যেই আমরা কি পাবো? টটি পটেন্সি পাবো। কি পাবো? এর মধ্যে আমরা টটি পটেন্সি পাবো। কথাটা বোঝাতে পেরেছি? ইচ সেল কি বলবো, সে নতুন প্ল্যান্ট তৈরি করার ক্যাপাবিলিটি রাখে। ঠিক আছে, হ্যাঁ, বোঝাতে পেরেছি? তো এটার নাম হচ্ছে কি বলতো, টটি পটেন্সি। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা কি করব, যে ইনিশিয়ালি গোটা কি নতুন প্ল্যান্ট তৈরি করতে পারবো না, না, যে ইনিশিয়ালি আমি আগেও লিখেছি এই কথাটা, যে ইনিশিয়ালি আমরা কি তৈরি করব, একটা অর্গানাইজ স্ট্রাকচার তৈরি করব। এই কথাগুলো বড্ড গুরুত্বপূর্ণ। কি করব? এই অর্গানাইজড একটা স্ট্রাকচার তৈরি করব। কেন এই কথাটা লিখলাম? এই অর্গানাইজ স্ট্রাকচার হচ্ছে কি কি আমরা কি বানাতে পারি, শুট বানাতে পারি, আমরা কি বানাতে পারি, রুট বানাতে পারি, আমরা কি বানাতে পারি, এমব্রিও বানাতে পারি। না, প্রপার এমব্রিও নয়, এটাকে এমব্রিওয়েড বলে, আর আমি ব্র্যাকেটে লিখছি না। ঠিক আছে, ফ্রম দ্য সেলুলার মাস কি করব, এখানে কোনখান থেকে বানাতে পারি, ফ্রম দ্য ক্যালাস বা সেলুলার মাস যাই বলো। ঠিক আছে, ক্যালাস থেকে আমরা এগুলো বানাতে পারি। ঠিক আছে, এই যে অর্গানাইজ স্ট্রাকচার তৈরি করার যে গল্প, সেই গল্পটাকেই বলা হয় রিজেনারেশন। তাহলে রিজেনারেশন, ইট ইজ দ্য technical term which used to define the process by which কি বলবো, a organized structure is formed from the callus। ঠিক আছে, এটাকে কি বলবো, রিজেনারেশন। এই পদ্ধতিটাকেই রিজেনারেশন বলবো। না না, এখনো প্ল্যান্টলেট তৈরি হয়নি, প্ল্যান্টলেট তৈরি হতে বহুত টাইম আছে এখন। ঠিক আছে, তো চলো আমরা প্রোটোকল এবার কি কি ফলো করব। যে আমরা কি করছি, মনে করো যে আমরা রুট এবং শুট জেনারেশন প্রথমে পড়বো। ঠিক আছে, চলো কি পড়বো আমরা, রুট এবং শুট জেনারেশন পড়বো। রুট और লিখে দিচ্ছি শুট জেনারেশন। ঠিক আছে, রুট আর শুট জেনারেশন। ঠিক আছে, তো এটাকে যদি পড়তে চাই, আচ্ছা 1 নাম্বার বা এ দিয়ে লেখো, কোনো অসুবিধা নেই। রুট আর শুট জেনারেশন আমরা কি করব, এখানে হাই সাইটোকাইনিন ইউজ করব। আমি বলছি কি প্রোটোকলটা কি, আমার হাই সাইটোকাইনিন ইউজ করব, এর সাথে লো অক্সিনকে ইউজ করব। আমি আরও বলছি যে আমরা এখানে হয়তো অক্সিনে NaA কে ইউজ করব, আর হাই সাইটোকাইনিনের জায়গায় আমরা এখানে কি ইউজ করব, হাই সাইটোকাইনিনের জায়গায় বাপকে ইউজ করব। দেখো আমি একটা ছোট কথা বলি তোমাদেরকে, যে আমরা কি করি সাধারণত, অক্সিনের তো অনেক সিনথেটিক হরমোন আছে, অক্সিনেরই মনে হয় সবথেকে বেশি সিনথেটিক ফর্মস আছে। তো সবার কেমিক্যাল স্ট্রাকচার আলাদা আলাদা রকমের। কেউ যেমন ফিনক্সি যৌগগুলোর মধ্যে রিং স্ট্রাকচার থাকে, বড় বড় হয়। ন্যাপথা অক্সিটিক অ্যাসিডের মধ্যেও কি থাকে, একটা রিং স্ট্রাকচার থাকে। কিন্তু যেটা অ্যাবজর্পশনের সুবিধা হয়, মানে যার স্ট্রাকচারটা রিলেটিভলি সিম্পল থাকে, আমরা নর্মালি তাদেরকে ইউজ করি। বোঝাতে পেরেছে? এটার সাথে মন দিয়ে শোনো, প্রোটোকল বলছি, এটার সাথে কি ইউজ করব, স্মল অ্যামাউন্ট অফ সাইটোকাইনিন ইউজ করব। ঠিক আছে, অ্যাডিশনাল লিখে দিচ্ছি এটা, যে এখানে আমরা অ্যাডিশনাল একটু সাইটোকাইনিন ইউজ করব, অ্যাডিশনাল স্মল অ্যামাউন্ট অফ সাইটোকাইনিন ইউজ করব। মানে কাকে ইউজ করব, ওই বাপকে ইউজ করব। ঠিক আছে, যা দেওয়ার দিলাম,
ঠিক আছে। তারপরে কালচার মিডিয়াতে এটা দিচ্ছি হাই সাইটোকাইনিন অক্সিন রেশিওর সাথে আমরা ওই কি করব, ওটার ওপরে কিছুটা সাইটোকাইনিনকে অ্যাড করলাম। বুঝতে পেরেছি? এটা নাকি কি স্টিমুলেট করে? ইট স্টিমুলেট শুট জেনারেশন। কি করে? ইট স্টিমুলেট শুট জেনারেশন। শুট জেনারেট করে। কি করে? শুট জেনারেশনকে স্টিমুলেট করে। বোঝাতে পেরেছি? এখান থেকে কি তৈরি হয়? শুট জেনারেশন, শুট তৈরি হয়। ঠিক আছে। এরপরে আমরা একটা জিনিস দেখবো যে যখনই এই যে শুটটা রয়েছে, যখনই শুট বিকেম 2 to 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হয়, ঠিক আছে, দে আর এক্সাইজড। ঠিক আছে, কি বলবো? দে আর এক্সাইজড ফ্রম দ্য ক্যালাস। মন দিয়ে বোঝো কি জিনিসটা। এরকম ক্যালাস রয়েছে, এরকম ক্যালাস রয়েছে। ঠিক আছে, এখানে আমার কি রয়েছে? পেট্রি প্লেট রয়েছে। এখান থেকে দেখতে পাবো যে এরকম একটা শুট তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? শুট তৈরি হচ্ছে। এটা যখনই 2 থেকে 3 সেন্টিমিটারের লেন্থ হয়ে যাবে, আমরা কি করব? এখান থেকে কেটে দেবো। কি করব? এখান থেকে কেটে এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, কোথায় নিয়ে আসবো? এই জায়গায় নিয়ে আসবো। না, এখনো গাছ তৈরি হয়নি, এখন গাছ তৈরি করব। ঠিক আছে, এরপরে আমি কি করব? এই যে কাটা এক্সাইজড শ্যুটটাকে কি করব? আমি নেক্সট স্টেপ কি করব? এই যে আমার এক্সাইজড কি রয়েছে, যে শ্যুটটা রয়েছে, সেই এক্সাইড শ্যুটটাকে আমরা আরেকটা সলিড মিডিয়ামে ট্রান্সফার করব। কোথায়? আরেকটা সলিড মিডিয়ামে কি করব? ট্রান্সফার করব। ঠিক আছে, এবং সেখানে আমরা কি দেব? হ্যাঁ, কি দেব? শুধুমাত্র অক্সিন দেব। এই যে সলিড মিডিয়ামে কি থাকবে? অনলি অক্সিন থাকবে। সেখানে কি থাকবে? NaA থাকবে। আমরা জানি, পড়েছিলাম ছোটোবেলায়, মানে আগে যখন হরমোন পড়েছি, যে অক্সিন ইজ রুটিং হরমোন। ঠিক আছে, অক্সিন রুট প্রলিফারেট করতে সাহায্য করে। তো শুধুমাত্র যখন আমি অক্সিনকে ইউজ করব, তাহলে আমি কি দেখতে পাবো? ওই যে শ্যুট থেকে কি তৈরি হচ্ছে, ওই যে ছোট শ্যুটটাকে, সেটাকে আমি কার মধ্যে প্লেস করে দিলাম? আরেকটা কালচার মিডিয়ায় প্লেস করে দিচ্ছি। ওই শ্যুট থেকে কি তৈরি হচ্ছে দেখব, যে ওই শ্যুট থেকে রুট জেনারেট হচ্ছে। কি জেনারেট হচ্ছে? রুট জেনারেট হচ্ছে। কথাটা বোঝাতে পেরেছি? ওই শ্যুট থেকে কি জেনারেট হচ্ছে? রুট জেনারেট হচ্ছে। দিস ইজ দ্য প্রোটোকল। যেই রুট জেনারেট হয়ে যাবে, একে আমরা কি ঘোষণা করতে পারি? দিস ইজ আওয়ার প্ল্যান্টলেট। ঠিক আছে, শ্যুট এবং রুটওয়ালা কি তৈরি করে নিয়েছে? প্ল্যান্টলেট তৈরি করেছে। আমরা প্রোটোকলটাকে একটু ঘোরাতে পারি। আমরা যদি চাই যে আমরা কিছু ক্ষেত্রে কি করব, যে আমরা লো অক্সিন এবং আমরা হাই অক্সিন এবং লো সাইটোকাইনিন যদি দিই, ঠিক আছে, সাইটোকাইনিনকে দিতে হবে। শুধুমাত্র যদি হাই অক্সিন দিয়ে দাও, তাহলে রুট বন্ধ হয়ে যাবে বাবা। ঠিক আছে, আমি হাই অ্যামাউন্টের অক্সিন আর লো অ্যামাউন্টের সাইটোকাইনিনকে যদি দিই, আমরা প্রথমেই রুট জেনারেট করতে পারি, ফার্স্টেই রুট জেনারেট করতে পারি। সেই রুট থেকে আমরা কি জেনারেট করতে পারি? পরবর্তীকালে তাকে আমরা অক্সিন এবং সাইটোকাইনিনের আরেকবার মিক্সচার দেবো, এবং সেখানে উল্টো রেশিওতে দেবো। মানে সেখানে আমরা কি দেবো? হাই সাইটোকাইনিন দেবো এবং লো অ্যামাউন্টের অক্সিন দিলে সে শ্যুট জেনারেট করবে। মানে আমরা উল্টো, প্রথম এখানে আমি কি করলাম? প্রথমে শ্যুটকে জেনারেট করালাম, তারপরে আমি এটাকে ফার্স্ট করলাম, আর রুটকে আমরা কি করলাম? সেকেন্ড করলাম। আমরা উল্টোটাও করতে পারি, প্রথমে রুট করতে পারি, তারপরে শ্যুট করতে পারি। দেখো, আমি আরেকটা কথা বলছি, যে অনেক সময় আমরা কি করি, এই যে রুট জেনারেশনের যে ব্যাপারটা থাকে, যদি আমাদের কি থাকে, প্ল্যান্টটা একটু হার্ডি মেটেরিয়াল হয়, ঠিক আছে, শক্তপোক্ত টিস্যুর যদি মনে করো কোনো প্ল্যান্টকে আমরা বানাচ্ছি, তাদেরকে আমরা সিম্পলি হাইড্রোপনিক্স করতে পারি। কেউ জানো হাইড্রোপনিক্স মানে কি? জানো হাইড্রোপনিক্স মানে কি? হ্যাঁ স্যার, ওই মানে শুধুমাত্র মানে লিকুইড হ্যাঁ, মানে শুধুমাত্র লিকুইড জলে, মিডিয়ামের যেমন মধ্যে আমরা, কোনো প্ল্যান্টকে গ্রো করা হয়। ব্যাস, মানি প্ল্যান্টকে আমরা কি করি? মাটিতেও লাগাই। তুমি ওই মাটিতে লাগানো মানি প্ল্যান্টটাকে কেটে এনো লোকের বাড়ি থেকে, আর তুমি মাটি পাচ্ছ না, তুমি জলের মধ্যে চুবিয়ে রেখে দাও, ও কিন্তু রুট তৈরি করবে। তোমাকে কিচ্ছু করার দরকার নেই, কোনো তার অ্যাডাপ্টেশন, কোনো তার অ্যাডাপটিভ ফিচার নিয়ে জানার দরকার নেই। তুমি জলে ডুবিয়ে দেখে দাও, ও কিন্তু খুব সিম্পলি কি তৈরি করবে? তোমার তৈরি করে নেবে, রুট তৈরি করে নেবে। তা মানি প্ল্যান্ট, সিনগোনিয়াম বলে একটা অর্নামেন্টাল প্ল্যান্ট হয়, ঠিক আছে, এদেরকে আমরা কি করি? হাইড্রোপনিক্সে ইউজ করি। হাইড্রোপনিক্স মানে শুধুমাত্র জল দিয়ে রুট তৈরি করিয়ে দিই, শুধু জলের ওপর থাকে, তারা কোনো মানে ইয়েতে থাকে না, কি বলে,
মানে কিতে থাকে না বলছি, মানে তাদের কোনো সলিড মিডিয়ামই থাকে না, মাটি তো থাকেই না। এবার তুমি জলের মধ্যে কিছু নিউট্রিয়েন্ট চাইলে অ্যাড করতে পারো, কিছু হরমোন চাইলে অ্যাড করতে পারো, সেটা ডিপেন্ডিং আপন ইউর ওন চয়েস, ঠিক আছে। যেমন মানি প্ল্যান্ট খুব হার্ডি প্ল্যান্ট, যে কোনো জায়গায় সে কোপ করতে পারে, রেজিস্ট্যান্ট করতে পারে, ওকে শুধু জল দিলেই হয়ে যায়, ঠিক আছে। তবে জলটা ফিল্টারের জল দেবে না, জলটা সবসময় যেটা হয়তো নদীর জল বা টিউবওয়েলের জল, যে সমস্ত জল হয়, কুয়োর জল, সেই জলটাকে ব্যবহার করবে, তাহলে তার গ্রোথটা ফাস্ট হবে। তুমি যদি ফিল্টারের জল মানে আরোর জল দিয়ে দাও, তাহলে সেখানে কী হয়, মিনারেলগুলো কমে যায়, মিনারেলগুলো থাকে না বললেই চলে। তো সেই জলকে দেবে না কোনো দিন, সবসময় কাজ কি জল দেবে, মিনারেলওয়ালা জল দেবে। তো এটাকে হাইড্রোপনিক্স বলা হয়। তো হাইড্রোপনিক্সও আমরা ইউজ করতে পারি, যদি শ্যুট হয়ে গেছে, শ্যুট থেকে রুট জেনারেশনের জন্য আমরা অনেক সময় হাইড্রোপনিক টেকনিককে ইউজ করতে পারি। তাহলে দিস ইজ অল অ্যাবাউট, কি বলবো, দিস ইজ অল অ্যাবাউট তোমার এই যে রুট এবং শ্যুট জেনারেশন। এখানে একটা ছোট্ট কথাও বলছে যে কিছু কিছু ক্ষেত্রে যে অক্সিন কি করে, রুট ফরমেশনকে ইনহিবিট করে, আমরা পড়েছিলাম যে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিন কিন্তু রুটের গ্রোথকে ইনহিবিট করে। আমরা শিখেও ছিলাম যে অক্সিন আসলে করে না, যে হাই কনসেন্ট্রেশনের অক্সিন যদি কোথাও থাকে সেখানে ইথিলিন জেনারেট হয়ে যায়, এবং ইথিলিন সেল ডিভিশনকে কি করে, ইনহিবিট করে। তাহলে এই ঘটনাটা এখানেও দেখা যেতে পারে। যদি এইরকম ঘটনা দেখা যায়, তো তখন আমরা কি করব, যে যদি কি দেখতে পাই, যদি কিছু কিছু ক্ষেত্রে দেখবো, কিছু ক্ষেত্রে না, এরকম লিখবো না, হাই লিখবো না, তাহলে কনসেপ্টটা গন্ডগোল হয়ে যাবে। তোমরা জানো হাই কনসেন্ট্রেশনের অক্সিন রুটের গ্রোথকে ইনহিবিট করে, আমি সেটাই লিখতে চাইছি, কিন্তু আমরা লিখবো না। যে কি বলবো, যে ইন সার্টেন কেসেস ইন দিয়ে লিখে দিচ্ছি, ইন সার্টেন কেসেস আমরা কি দেখবো, সামটাইমস আমরা দেখবো যে কি বলবো, যে অক্সিনের কনসেন্ট্রেশন, অক্সিন কি করছে, ইনহিবিট দ্য রুট গ্রোথ, ইনহিবিট দ্য রুট জেনারেশন, মানে রুট ফরমেশন দিচ্ছে করছে না, ইনহিবিট রুট জেনারেশন। যদি এরকম ঘটনা ঘটে, তো তখন আমরা কি করব, যে আমরা একদম হরমোনলেস মিডিয়া বানাবো। কি বানাবো, একটা হরমোনলেস মিডিয়া বানাবো। সেই মিডিয়াতে কি করাবো, গ্রো করাবো, এবং সেখান থেকে কি তৈরি হয়ে যাবে, রুট তৈরি হয়ে যাবে। বা আমরা এমনও ঘটনা ঘটতে পারি যে মিক্সচার অফ অল হরমোন, কি করব, মিক্সচার অফ অল হরমোন ইকুয়াল কোয়ান্টিটিতে, মানে বিশেষ করে অক্সিন আর সাইটোকাইনিনকেই দিই, হ্যাঁ, মানে দুটো ওই সেম অ্যামাউন্টে, মিক্সচার অফ অল হরমোন দিয়ে দিই, সমস্ত হরমোনগুলোকে একটা মিক্সচার করে দিই। আমি লিখে দিচ্ছি যে অক্সিন এবং সাইটোকাইনিনকে 1:1 সেম মোটামুটি দিই, মানে ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, জিববারেলিন সব কিছু একসাথে মেশাতে বলছি। এগুলো তুমি যদি দাও, তাইলেই রুটের গ্রোথ হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? ঠিক, ব্যাস এইটা ছিল আজকের গল্প। আচ্ছা, বাকিটা আর পড়বো কি, এমব্রিওজেনেসিস পড়বে, মানে আমি সবটা পড়ার পর আমি হার্ডেনিংয়ে আসবো। এখন আমি শুধুমাত্র এইটুকুন এটা পড়ালাম। এমব্রিওজেনেসিস পড়বে না আজকে এত দূরই থাক, কি করবে? আজকে থাক স্যার, ওটা পরে পড়াবেন। ঠিক, তাহলে এমব্রিওজেনেসিসটা নেক্সট দিন পড়াবো, আর বাকি অ্যান্থার কালচার, মেরিস্টেম কালচার, ওগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে বলবো। শোনো, এখানে কি পড়তে হবে, এখানে হার্ডেনিং বলে একটা টার্ম আসে অনেক সময়, যে হার্ডেনিং জিনিসটা কি, যে একটা গাছ যে আমি বানালাম, সেই গাছটাকে আমি কি করব, তাকে আমি যাতা কন্ডিশনে রাখবো, ঠিক আছে। আমি তো টিস্যু কালচার করছি, আমি তো ইচ্ছা করেই কাজ করছি, এমন একটা গাছ বানাবো যে গাছটা যে কোনো জায়গায় জন্মাতে পারে, ঠিক আছে। তাকে আমি হার্স কন্ডিশনে রাখবো, তাকে কিছুদিন ধরে আমি মিস্ট বেঞ্চ, মানে একটু সেই কি বলবো, ওই ধোঁয়া যেরকম জলের বাষ্প হয়, সেই রকম আমি একটু জিনিস দেবো, ঠিক আছে। এই সব করার পর আমি কি করব, এই যে প্ল্যান্টলেটটা কালচার মিডিয়াতে রেখে এইসব কীর্তিকলাপ করবো আমি, ঠিক আছে। তাকে একটু হালকা হালকা জল দিয়ে একটু বড় করবো, ঠিক আছে, এবং তাকে কিছু স্ট্রেস দেবো চাইলে। তাকে আমি একটু হয়তো নিউট্রিয়েন্ট কম দিয়ে দিলাম, নে বিনা নিউট্রিয়েন্টে গ্রো কর, বা তাকে উষ্ণতাকে বাড়িয়ে দিলাম, নে বিনা উষ্ণতায় গ্রো কর, ঠিক আছে। এই সমস্ত কাজ করে নিয়ে আমি তাকে লাইট কম দেবো। আমি যখন এই কালচারগুলো করব, এটাও বলে দিচ্ছি যে আমরা এই সাসপেনশন কালচার এবং এই যে কালচার যেটা করেছি সলিড কালচার, সেখানে পোর লিড করব, হ্যাঁ, এটা বারবার বলছি। দুক্ষেত্রেই আমরা কি করব, এটাতেও এবং এটাতেও আমরা কি করব, পোর লিড করব, ঠিক আছে। মানে আলো যাতে আমার কি থাকে, কম থাকে, আলো যেন বেশি না থাকে, হ্যাঁ, উজ্জ্বল আলোতে কাজটা করবো না। তো এগুলোকে আমরা স্ট্রেস কন্ডিশন বলি। স্ট্রেস দেবো ইচ্ছা করে, তাকে ইচ্ছা করে দিয়ে তাকে আমরা একটু শক্তপোক্ত বানাবো, এবং তাকে নিয়মবন্দি কী করবো, জল দেবো, তবে লিকুইড জল দেবো না, মিস্ট দেবো। কী দেবো, ওয়াটারের মিস্ট দেবো। এই সমস্ত দিয়ে তাকে কি করব, আমরা শক্ত করব, তাকে আমরা কি করব, যে পরিবেশে আছে সেই হার্স ক্লাইমেটিক কন্ডিশনে সে যেন অ্যাক্লেমেটাইজ করতে পারে, তার জন্য কেপেবল বানাবো, এবং বানিয়ে পরে তাকে আমরা অ্যাকচুয়ালি ফিল্ডে লাগাবো।
এই যে ফিল্ডে লাগানোর আগে মানে মাটিতে লাগানোর আগে তাকে যে আমরা শক্তপোক্ত বানানোর যে প্রসেসটা করলাম, দিস ইজ কল্ড হার্ডেনিং। যখন ছোট বাচ্চা হয়, রিলেট করতে পারবে অনেকে, তাকে আমরা প্রথমেই হামাগুড়ি দিতে দিই না, তাকে আমরা সেই যাতা করতে থাকি, তাকে খাইয়ে দাইয়ে প্রত্যেক দিন মোচড়ে মোচড়ে তেল মাখিয়ে ঘুরিয়ে পিটে মেরে তাকে আমরা শক্তপোক্ত বানাই, ঠিক আছে? তারপরে তাকে আমরা হামাগুড়ি দিতে রেডি করি। তো দিস ইজ কল্ড হার্ডেনিং। তো এইভাবে আমরা হার্ডেনিং করি। এখানে কিছুগুলো কোশ্চেন আসবে, সোমাক্লোনস কাকে বলে, সোমাক্লোনাল ভেরিয়েশন কি, ট্রান্সজেনিক কীভাবে বানাবো, আমি সবগুলো আস্তে আস্তে আসবো। বোঝাতে পেরেছি? ঠিক তো? আমরা পরের দিন সোমাটিক এমব্রিওজেনেসিস পড়ব, ঠিক আছে? সোমাটিক এমব্রিওজেনেসিস মানে একটা সোমাটিক সেল থেকে আমরা এমব্রিও বানাবো, মানে কোনো দেহজ কোষ, পাতার কোষ থেকে আমরা এমব্রিও বানানোর চেষ্টা করব। চলো তাহলে নেক্সট দিন বাকিটা পড়বো। ওকে, থ্যাংক ইউ।